আমরা যে টপিক দেখবো আজকে দেখেন, আমাদের টপিক টাইটেল হচ্ছে আউটপুট অ্যান্ড কমিউনিকেশন হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যার নামে একটা টপিক পড়েছিলাম। কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নামে দুটো পার্ট ছিল। যে আমরা হার্ডওয়্যারের ভিতরে বেশ কিছু ক্যাটাগরির কথা বলেছিলাম। তাহলে নর্মালি কম্পিউটার যখন বলি আমরা মেইনলি দুইটা পার্টের কথা বলি। একটা পার্ট হচ্ছে হার্ডওয়্যার পার্ট, আর একটা হচ্ছে সফটওয়্যার পার্ট। হার্ডওয়্যার পার্ট ছিল কম্পিউটারের ফিজিক্যাল পার্ট, মানে যেগুলোকে আমরা ফিজিক্যালি দেখতে পাই, যেগুলোকে আমরা টাচ করতে পারি, দ্যাট ইজ হার্ডওয়্যার পার্ট। এবং এই হার্ডওয়্যার পার্টকে আমরা নাম্বার অফ ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। যেমন ইনপুট হার্ডওয়্যার ছিল আমাদের, যেগুলো দিয়ে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন বা কোনো কমান্ড দেই। যেমন আমরা কিবোর্ড ইউজ করি, মাউস ইউজ করি, অথবা মাইক্রোফোন ইউজ করি ভয়েস রেকর্ড করার জন্য। তাহলে এই ধরনের হার্ডওয়্যার গুলোকে আমরা বলি ইনপুট হার্ডওয়্যার, যেগুলো দিয়ে কম্পিউটারকে কোনো ইনপুট বা ডেটা প্রোভাইড করা যায়। এখন কম্পিউটার ইনপুট গুলো নিয়ে কি করবে? কম্পিউটার ইনপুট গুলো নিয়ে কি করে? প্রসেস করে। এই প্রসেস করার জন্য আবার কিছু হার্ডওয়্যার লাগে কম্পিউটারে, যে হার্ডওয়্যার গুলোকে আমরা বলি প্রসেসিং হার্ডওয়্যার। তাহলে এখানে আমরা আসলে সিপিইউ এর কথা বলি, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অথবা প্রসেসরের কথা বলি আমরা এখানে। এখানে আমরা মাদারবোর্ডের কথা বলতে পারি, আমরা র্যাম এর কথা বলি। তাহলে এই ধরনের হার্ডওয়্যার যেগুলো কি করে? প্রসেসিং পারপাসে হেল্প করে, প্রসেসিং করতে সাহায্য করে। নর্মালি আমরা সিপিইউ এবং র্যাম এই দুটো ডিভাইস কি বলি? প্রসেসিং হার্ডওয়্যার। আরো সাপোর্টিং অনেক ধরনের হার্ডওয়্যার লাগে, গ্রাফিক্যাল প্রসেসিং এর জন্য আলাদা হার্ডওয়্যার লাগে, বাট মেইন দুইটা ডিভাইস ইউজ করে, একটা হচ্ছে সিপিইউ বা প্রসেসর, আর একটা হচ্ছে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে এই দুইটাকে আমরা বলি প্রসেসিং হার্ডওয়্যার। তাহলে ইনপুট নিলো, দেন প্রসেস করলো, প্রসেস করার পরে আমরা কি করবো? একটা আউটপুট দেখবো, তাই না? তাহলে আউটপুট দেখার জন্য আমরা যে হার্ডওয়্যার গুলো ইউজ করি, যে হার্ডওয়্যার গুলোর কাজ হচ্ছে ইউজারকে কোনো একটা রেজাল্ট দেখানো বা কোনো একটা আউটপুট শো করা, ওই হার্ডওয়্যার গুলোকে আমরা আসলে আউটপুট হার্ডওয়্যার বলে থাকি। তাহলে আউটপুট হার্ডওয়্যারের বেসিক কাজ হচ্ছে একটা রেজাল্টকে ইউজারের সামনে প্রেজেন্ট করা। এখন প্রেজেন্ট দুই ভাবে হতে পারে, একটা হতে পারে রিটেন ফর্মে, যেটা আমরা কাগজে একটা কপি পাইতে পারি, যেটা আমরা প্রিন্টার দিয়ে পাই। ধরেন আমরা কম্পিউটারে কোনো একটা ডকুমেন্ট টাইপ করলাম, এখন একটা প্রিন্ট আউট করব। তাহলে সেক্ষেত্রে প্রিন্টার আমাকে কি করতেছে? একটা আউটপুট দিচ্ছে কাগজে। তাহলে এটাও একটা আউটপুট। তার মানে প্রিন্টারকে আমরা বলতে পারি আউটপুট ডিভাইস, যেটা কি করে? কাগজে একটা আউটপুট দেয়। আর একটা কি হতে পারে? আমরা কাগজে না, স্ক্রিনই একটা আউটপুট দেখতে পাচ্ছি, আমাদের মনিটর স্ক্রিন অথবা আমাদের মোবাইল স্ক্রিন, আমরা একটা আউটপুট দেখতে পাচ্ছি, আমাদের স্ক্রিনের সামনে চলে আসতেছে যে আমরা কি দেখতে পাচ্ছি এখন। মানে আমার কম্পিউটারের ভিতরে কি হচ্ছে তার একটা আউটপুট আমরা আমাদের মনিটর স্ক্রিনে দেখতে পাই। তো এটাও একটা আউটপুট হার্ডওয়্যার। তাহলে মনিটর, প্রিন্টার, একইভাবে আমরা যে সাউন্ড শুনতে পাচ্ছি আমাদের মোবাইল থেকে, অথবা যারা কম্পিউটার ইউজ করছেন কম্পিউটার থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন, তাহলে এটাও কিন্তু একটা আউটপুট ডিভাইস, যার কাজ হচ্ছে সাউন্ড আউটপুট দেওয়া। যে সাউন্ড শোনার জন্য আমার কি লাগে? স্পিকার লাগে বা সাউন্ড বক্স লাগে। তাহলে এগুলোও কিন্তু আমাদের আউটপুট হার্ডওয়্যার। তাহলে আউটপুট হার্ডওয়্যারের বেসিক কাজ হচ্ছে ইউজারকে কোনো একটা রেজাল্ট প্রোভাইড করা। হতে পারে সেটা স্ক্রিনে ভিজুয়ালি, হতে পারে সেটা অডিও ফর্মে, হতে পারে সেটা পেপার বেইজে আমাদের প্রিন্টার ইউজ করে। তাহলে মেইনলি আউটপুট হার্ডওয়্যার আমরা কথা বলবো আজকে। সাথে সাথে এখানে আরেকটা টাইপ বলা আছে, কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে যখন আমরা মাল্টিপল কম্পিউটারের ভিতরে ডেটা ট্রান্সফার করি। ধরেন আমরা তো কম্পিউটার যখন ইউজ করি, বাসায় যখন ইউজ করি তখন সিঙ্গেল ইউজ করি, তাই না? একটা কম্পিউটার তো আমি ইউজ করতেছি বাসায় বসে এখন। এখন এই কম্পিউটার থেকে আমরা কি করতে পারি? পৃথিবীর আরো যে কম্পিউটার গুলো আছে বিভিন্ন লোকেশনে, এগুলোর সাথে কানেক্ট হতে পারি কিভাবে? নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে আমরা যে ইন্টারনেট ইউজ করি, এই প্রত্যেকেই দেখেন আমরা একটা কমন মিটিং এ কানেক্ট হয়েছি সবাই, যে যেখান থেকেই আসেন না কেন, আমরা একটা কমন মিটিং এ কানেক্ট হয়েছি কিভাবে? ইন্টারনেটের মানে সুবিধার ফলে। ফলে কি হচ্ছে? আমরা আমাদের ইনফরমেশন গুলো শেয়ার করতে পারতেছি। আমার স্ক্রিনটা আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার মনিটর স্ক্রিনে অথবা আপনার মোবাইল স্ক্রিনে। তার মানে আমরা কিছু কমিউনিকেট করতে পারতেছি এখানে, ডেটা অথবা ইনফরমেশন। তাহলে এই যে কমিউনিকেশন পারপাসে যে হার্ডওয়্যার গুলো আমরা ইউজ করতেছি কম্পিউটারে, এগুলোই বলি কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে হতে পারে কেমন? কমিউনিকেশন হার্ডওয়্যারে কি হতে পারে? আমরা বাসায় অনেকেই মোডেম ইউজ করে, মোডেম। অনেকে হয়তো রাউটার ইউজ করেন আপনারা। ক্যাবেল ইউজ করা যায়, ডিফারেন্ট টাইপ অফ ক্যাবেল আছে। আবার আমরা জানি যে স্যাটেলাইট, যেটা ওটার মাধ্যমে কিন্তু কমিউনিকেশন হয়, যে আমাদের যেই স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন করা যায়। ডিফারেন্ট টাইপ অফ ফাইবার অপটিক ক্যাবেলের কথা আমরা নাম শুনছি, টুইস্টেড পেয়ার ক্যাবেলের কথা নাম শুনছি, ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিভাইসের কথা জানি। এই সবগুলি আছে আমাদের কমিউনিকেশন হার্ডওয়্যার, যেগুলোর কাজ হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসকে কমিউনিকেট করতে বা ইনফরমেশন শেয়ার বা এক্সচেঞ্জ করতে হেল্প করা। তাহলে এই হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যারের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ। আরেকটা টাইপ আমরা বলতে পারি যেটা হচ্ছে স্টোরেজ হার্ডওয়্যার, স্টোরেজ, যার কাজ হচ্ছে ডেটাগুলোকে স্টোর করা। যে আমরা যেই প্রসেস করি কম্পিউটারকে, প্রসেস করার ফলে আমাদের তারা রেজাল্ট প্রডিউস হয়। এখন এই রেজাল্টটাকে আমরা কোথাও জমা রাখতে পারি। জমা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে পরবর্তীতে আবার এটাকে নিয়ে কাজ করা যায়।
কারণ আমরা যদি একবারই ইউজ করি কম্পিউটারের রেজাল্টটাকে, তাহলে কিন্তু আমাকে প্রত্যেকবারই নতুন নতুন ভাবে প্রসেস করতে হবে, আবার ইউজ করার পর ওটাকে আর পরবর্তীতে আমরা পাবো না। তাহলে সেই ক্ষেত্রে কম্পিউটারের কনসেপ্ট আছে যে আমরা সেভ করতে পারি কোনো কিছুকে। যে আমি একটা কাজ করলাম, অনেক পরিশ্রম করে আমি একটা মানে প্রেজেন্টেশন তৈরি করলাম অথবা একটা এক্সেল এর শিট তৈরি করলাম, এখন এটা যদি সেভ করে না রাখি তার মানে কি হবে, এটা তো পরবর্তীতে আমাকে আর ইউজ করা যাবে না। তাহলে এই যে সেভ করব, তাহলে সেভ করব কোথায় আসলে? তাহলে সেভ করার জন্য আমাকে একটা স্টোরেজ ডিভাইস লাগবে, যে এখানে কি হবে, আমার জিনিসগুলোকে আমরা সেফলি স্টোর করতে পারবো। সেক্ষেত্রে হতে পারে হার্ড ডিস্ক, হতে পারে এখানে আমাদের এসএসডি ড্রাইভ, হতে পারে আমাদের পেন ড্রাইভ, হতে পারে মেমোরি কার্ড। তাহলে যেখানে গুলোতে আমরা কি করতে পারি, কোনো একটা ডেটা বা ইনফরমেশনকে স্টোর করতে পারি, যাতে পরবর্তীতে আবার রিইউজ করা যায়, আবার এটাকে নিয়ে কাজ করা যায়। তাহলে ওই কনসেপ্ট গুলোকে আমরা বলি আসলে আমাদের স্টোরেজ হার্ডওয়্যার। তাহলে একটা কম্পিউটারে যে হার্ডওয়্যার গুলো ইউজ করি, মেইনলি তাকে আমরা 5টা ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করি। ক্যাটাগরি গুলো কি হবে তাহলে? ইনপুট হার্ডওয়্যার একটা ক্যাটাগরি, প্রসেসিং হার্ডওয়্যার একটা ক্যাটাগরি, আউটপুট, কমিউনিকেশন, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরেজ। তাহলে এই 5টা ক্যাটাগরিতে হার্ডওয়্যার গুলোকে আমরা ডিভাইড করতে পারি। তাহলে আমরা এই লেকচারে আউটপুট এবং কমিউনিকেশন হার্ডওয়্যার এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আমি যদি নেক্সট স্লাইডে যাই, তাহলে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি একটা ডেফিনেশন দেওয়া আছে এখানে। তাহলে জানি যে আমরা প্রথমেই যে কোনো কিছু জানার আগে তার ডেফিনেশন জানার চেষ্টা করি, যেটা কি জিনিস আসলে আউটপুট হার্ডওয়্যার, ব্যাপারটা কি। যদিও আমরা অলমোস্ট আউটপুট হার্ডওয়্যার নিয়ে কিছুটা কথা বলেছি, তো একটা ফর্মাল ডেফিনেশন দেখি যে আউটপুট হার্ডওয়্যারকে আমরা ফর্মালি কিভাবে ডিফাইন করি। তাহলে খুব সিম্পলি দেখেন, এই হার্ডওয়্যার কম্পোনেন্ট সাস as এ মনিটর অর প্রিন্টার। তাহলে আমরা বলেছিলাম মনিটর একটা আউটপুট হার্ডওয়্যার, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিন্টার, এটাও একটা আউটপুট হার্ডওয়্যার। এটার মেইন পারপাসটা কি? দ্যাট রিটার্নস প্রসেস ডেটা টু দ্য ইউজার অর টু অ্যানাদার কম্পিউটার সিস্টেম। তার মানে যেই হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলোর প্রাইমারি ফাংশন হচ্ছে প্রসেস ডেটাগুলোকে ইউজারের কাছে রিটার্ন করা। তার মানে কম্পিউটার ইউজ করে তো আমরা ডেটা প্রসেস করি। এখন প্রসেস করার ফলে যে রেজাল্টটা পাই, এটা আমি ব্যাক করবো কিভাবে ইউজারকে, যে তোমার রেজাল্ট এটা হয়েছে। কারণ ইউজার কি করলো, কিবোর্ড থেকে দুইটা ইনপুট দিল, দুইটা নাম্বার ইনপুট দিল, 10 এবং 20। এখন আমার তো তাকে দেখাইতে হবে যে এই দুইটাকে যোগ করলে যোগফল আসে হয়তো 30, অথবা গুণ করলে তার একটা রেজাল্ট আসে, বা ভাগ করলে একটা রেজাল্ট আসে। তাহলে সেই ইনপুট দিল কিবোর্ড থেকে, কম্পিউটার এটাকে প্রসেস করলো, প্রসেস করার পর যে রেজাল্টটা দেখাবে কিভাবে সে, হয়তো সে মনিটর স্ক্রিনে দেখাবে, তার মানে সেক্ষেত্রে আমরা মনিটর লাগবে আউটপুট দেখার জন্য। অথবা যদি সে প্রিন্ট করে দেখায় তাহলে আমার একটা প্রিন্টার লাগবে। অথবা সে শুধু সাউন্ড বলে দেয় যে এটা রেজাল্ট এত, তাহলে আমার একটা স্পিকার লাগবে যেটা দিয়ে আমি সাউন্ডটা শুনবো। তাহলে মেইন কথা হচ্ছে প্রসেস ডেটাগুলোকে ইউজারের কাছে রিটার্ন করার জন্য বা ইউজারকে ব্যাক করে দেওয়ার জন্য যেই হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো ইউজ করি, ওইগুলোই আউটপুট হার্ডওয়্যার বেসিকলি। তাহলে আউটপুট হার্ডওয়্যারের মেইন কাজ হচ্ছে আফটার প্রসেসিং রেজাল্টটাকে ইউজারকে আবার ফেরত দিয়ে দেওয়া। তাহলে এখানে কিছু ডিভাইসের নাম দেখতে পাচ্ছি নিচের দিকে, যে প্রিন্টার, ভিডিও ডিসপ্লে। তাহলে প্রিন্টার তো আমরা জানি, অনেকেই প্রিন্টার ইউজ করি বাসায়, যেটা দিয়ে আসলে কোনো একটা আউটপুট আমরা কাগজে প্রিন্ট করতে পারি। আর ভিডিও ডিসপ্লে বলতে আমরা বোঝাচ্ছি মনিটর হতে পারে, আমাদের মোবাইল স্ক্রিন হতে পারে, যেটা দিয়ে আসলে আমরা ভিজুয়ালি কোনো কিছু দেখতে পাই। ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোন একটা কিছু আসতেছে। আমরা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে ডেফিনেশন অফ হার্ডওয়্যারের যে স্লাইডটা, এটাকে আমরা ভিজুয়ালি দেখতেছি, এটা কিন্তু আমরা ধরতে পারতেছি না, বাট ভিজুয়ালি দেখতেছি। এই জন্য এটাকে বলছি ভিজুয়াল ডিসপ্লে বা ভিডিও ডিসপ্লে, যেটা দিয়ে আমরা আসলে কোনো কিছুকে গ্রাফিক্যালি দেখতে পাই। নেক্সট বলা আছে স্পিকার। তাহলে স্পিকার কি আমাদের সাউন্ড আউটপুট শোনার জন্য ইউজ হয়। যে আমি যদি কোনো সাউন্ড থাকে, আমরা তখন একটা গান শুনি বা ভিডিও দেখি, তার সাথে যে সাউন্ডটা থাকে, অডিওটা থাকে, ওটা শোনার জন্য কিন্তু আমার স্পিকার লাগবে। তো এটাও একটা আউটপুট ডিভাইস যে আমাকে কি করে, অডিও আউটপুট শুনতে হেল্প করে। দ্যাট প্রেজেন্ট ডেটা ফ্রম এ কম্পিউটার টু এ ইউজার। তার মানে কম্পিউটার থেকে ইউজারের কাছে ডেটাটা সে প্রেজেন্ট করতেছে, মানে ছিল কম্পিউটারের কাছে ডেটাটা, যেহেতু প্রসেস করছে কম্পিউটার ডেটাগুলোকে, এখন সেই ডেটাগুলোকে আবার আমার কাছে বা ইউজারের কাছে সেটা সে প্রেজেন্ট করতেছে, যাতে ইউজার এটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং ইউজার এটা ইউজ করতে পারে। তাহলে মেইন ডেফিনেশন হচ্ছে যে একটা ডিভাইস, একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যার কাজ হচ্ছে আফটার প্রসেসিং ডেটাগুলোকে ইউজারকে ব্যাক করে দেওয়া। এক্সাম্পল হিসাবে আমরা তখন মনিটর, প্রিন্টার এগুলোর কথা বলে দিব। এইটাই ডেফিনেশন আমাদের এখানে। নেক্সট স্লাইড আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন টাইপস অফ হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যারের টাইপস, তাহলে হার্ডওয়্যার গুলোকে আমরা আবার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। তাহলে হার্ডওয়্যার আবার কি ধরনের হতে পারে? তাহলে কম্পিউটারের ক্ষেত্রে হার্ডওয়্যার গুলোকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করি। একটাকে বলি হার্ড কপি, হার্ড মানে আউটপুট, মানে এখানে আমরা আউটপুট নিয়ে যেহেতু কথা বলতেছি, আউটপুটটা দুই প্যাটার্নে আমাদের কাছে আসতে পারে। তাহলে আমি যে আউটপুট গুলো কম্পিউটার থেকে পাই, এটাকে আমরা দুইটা প্যাটার্নে ভাগ করতে পারি। একটাকে তো বলতে পারি হার্ড কপি। হার্ড কপি শুনেই মনে হচ্ছে যেটা আসলে
আমরা যেটাকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি। তার মানে হার্ড কপি যখনই আপনি বলবেন তখন মাথায় রাখতে হবে দ্যাট ইজ এটা একটা প্রিন্টেড কপি। এটা একটা প্রিন্টেড কপি যে আপনি আপনি যখন কোনো একটা সিভি প্রিন্ট করেন, কোন একটা কোশ্চেন পেপার প্রিন্ট করেন, কোন একটা বিল বোর্ড অথবা কোন একটা ভিজিটিং কার্ড প্রিন্ট করেন, যেটাকে আপনি হাতে ধরতে পারেন, তাই না? যেটাকে আমি হয়তো কোথাও স্টোর করে রাখতে পারি পরবর্তীতে রিইউজ করার জন্য, তাহলে এগুলোকে আমরা বলি হার্ড কপি। তার মনে রাখবো যে আমরা প্রিন্টার দিয়ে যেই আউটপুটটা আমরা পাই সেটা হতে পারে আমাদের অফিসিয়াল কোনো ডকুমেন্ট, হতে পারে কোনো ব্যানার, কোনো বিলবোর্ড, যেগুলো প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, ওই জিনিসগুলোকে আমরা বলছি হার্ড কপি। তাহলে আমরা যে এক্সামে কোশ্চেন পেপার দিই আপনাদের কাছে, তাহলে এটা হচ্ছে একটা হার্ড কপি আমরা দিই। তাহলে হার্ড কপি কোশ্চেন দিলে আপনি ওটাকে আনসার করেন, আনসার করে হয়তো আমাকে জমা দেন আনসার স্ক্রিপ্টটাকে। একইভাবে আমরা এটা আরেকটা ভার্সন বলতে পারি, যেটা বলি সফট কপি। তার মানে আমরা একটা তো গেল প্রিন্টারের আউটপুট, যেটাকে আমরা হাত দিয়ে ধরতে পারতেছি। আর একটা হতে পারে যেটা সফট কপি, যেটা আমরা হাত দিয়ে ধরতে পারি না, বাট আমরা সেটা কি করতে পারি, স্ক্রিনে দেখতে পাই অথবা তার আউটপুটটা শুনতে পাই। তাহলে এই ধরনের জিনিসগুলোকে বলি সফট কপি। কিরকম হতে পারে, ধরেন আমরা যদি আপনাকে একটা অনলাইন এক্সাম নেই, অনলাইনে আমরা হয়তো অনেক এক্সাম দিয়েছি ডিফারেন্ট কোর্সের রেসপেক্টে। অনলাইন এক্সাম নিলে কি হয়, আমি একটা কোশ্চেন পেপার দিয়ে দিলাম আপনাদেরকে। এই কোশ্চেন পেপারটা আপনি আপনার মনিটর স্ক্রিনে অথবা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেখে দেখে হয়তো আনসার করলেন, আনসার করে সাবমিট করে দিলেন টিচারকে। তার মানে এই যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা একটা সফট কপি দিয়েছি আমরা। তার মানে এটা কিন্তু আপনি ফিজিক্যালি ধরতে পারেন নাই। তাহলে আমি যদি কোনো একটা জিনিসকে স্ক্রিনে দেখাই, অথবা আমি যদি কোনো একটা জিনিসের শুধুমাত্র সাউন্ড শুনাই, তাহলে এই জিনিসগুলোকে আমরা বলি আসলে সফট কপি আউটপুট। তাহলে বেসিক্যালি আমরা আউটপুটের দুইটা ক্যাটাগরি বলবো, একটা হচ্ছে হার্ড কপি আউটপুট, আর একটা হচ্ছে সফট কপি আউটপুট। হার্ড কপি আউটপুট যেটা প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয় এবং যেটা পার্মানেন্ট। আর সফট কপি আউটপুট মানে হচ্ছে যেটা আসলে স্ক্রিনে আমরা দেখতে পাই, যেটা হচ্ছে নন পার্মানেন্ট। ধরেন আমি এখন এটা দেখতে পাচ্ছি, বাট আমি যেটা সেভ করে না রাখি, তাহলে কিন্তু এটা সেভ থাকবে না আমার কাছে। তার মানে এটা পার্মানেন্ট না। বাট আমি যদি এটা প্রিন্ট করে রেখে দিতাম কোথাও, তাহলে পরবর্তীতে ওই প্রিন্ট কপিটা হয়তো আমি ইউজ করতে পারতাম। তাহলে এই রেসপেক্টে আমরা দুইটা ক্যাটাগরি বলবো। নেক্সট দেখেন, এখানে আমাদের কিছু ডিভাইসের নাম দেওয়া আছে। এখন আপনাকে বলা যাবে কিনা যে আসলে এই কোন ডিভাইস গুলো হার্ড কপি আউটপুট দেয় আর কোনগুলো সফট কপি দেয়। তাহলে প্রথমে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি ডিসপ্লে ডিভাইসের ভিতরে, মনিটর এবং প্রজেক্টর। তাহলে কেউ বলতে পারবেন যে মনিটর এবং প্রজেক্টর আসলে কোন টাইপের আউটপুট দেয়, হার্ড কপি না সফট কপি? মনিটর কোন টাইপের আউটপুট দেয়, কেউ বলতে পারবেন? সফট দিবে। তাহলে মনিটর অবশ্যই সফট কপি দিবে, যেহেতু মনিটরের আউটপুটটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। প্রজেক্টর তাহলে কি দেয়? সিমিলার না জি প্রজেক্টর? স্যার। তাহলে জি। প্রজেক্টর এবং মনিটর দুইটাই সিমিলার টাইপের আউটপুট দেয়, শুধুমাত্র আমরা আউটপুটে দেখতে পাই। বাট প্রিন্টার এটা একটা হার্ড কপি আউটপুট দিবে, যেহেতু প্রিন্টারের আউটপুটটা আমরা দেখতে হলে কি এটা কাগজে দেখতে হয়। বা কাগজে না করে আপনি চাইলে কোনো মানে আহ, কোনো কাপড়ের উপরেও করা যায় প্রিন্ট, তাই না? অথবা কোনো প্লাস্টিকের উপরেও করা যেতে পারে। তার মানে কোনো একটা ফিজিক্যাল ম্যাটেরিয়ালস এর উপরে যখন আমরা ওই জিনিসটাকে আনতেছি, ওটাই আমাদের বলতেছি হার্ড কপি। প্লোটার নামে একটা ডিভাইস বলা আছে, এটা তো অনেকেই প্লোটারের নাম শুনেন নাই, এটা নতুন মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে। তাহলে প্লোটার হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ আউটপুট ডিভাইস। তাহলে প্রিন্টার তো আমরা কমন সবাই তো দেখি, প্রিন্টার প্রিন্ট করার জন্য ইউজ করি। লোটারটাও একটা প্রিন্টারের মতোই, বাট একটা স্পেশাল টাইপ অফ প্রিন্টার। স্পেশাল টাইপ কেন বলতেছি, স্পেশাল টাইপ উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন প্রিন্ট করি, তাহলে প্রিন্টের ক্ষেত্রে পেপারের একটা আমাদের স্ট্যান্ডার্ড সাইজ আছে। তাহলে আপনি যখন প্রিন্টার দিয়ে প্রিন্ট করেন কোনো পেপার, একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, এবং এই সাইজটাকে আমরা বলি A4 সাইজ, তাই না? পেপারের ক্ষেত্রে A4 সাইজের নাম শুনছেন না সবাই? A4, যে অ্যাসাইনমেন্ট যখন তৈরি করেন অথবা কোনো একটা অ্যাপ্লিকেশন লেখেন, আপনি A4 সাইজের পেপারে লেখেন। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড যে প্রিন্টার গুলো আমরা ইউজ করি বাসায় অথবা অফিসে, এই প্রিন্টার গুলোর ক্ষেত্রে ডিফল্ট পেপার সাইজ হচ্ছে A4, যে আমরা A4 সাইজের পেজে প্রিন্ট করতে পারি। বাট আমি যদি চিন্তা করি যে আমি একটা বিলবোর্ড প্রিন্ট করব, বা আমি একটা ব্যানার প্রিন্ট করব, এখন বলেন তো ব্যানারের সাইজটা কি আসলে A4? ব্যানার যদি প্রিন্ট করতে চাই, আমরা দেখি না রাস্তায় বড় বড় ব্যানার থাকে, পুরা জি। দেখেন আপনার 20 ফিট লম্বা হতে পারে, 10-15 ফিট চওড়া হতে পারে। এই ব্যানার গুলোকে আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবো? পসিবল? তাহলে আমাদের জি না স্যার, প্রিন্টার, তাহলে আমাদের সম্ভব না। প্রিন্টার যেহেতু লিমিটেড একটা, মানে এখানে দেখেন আমাদের প্রিন্টার যে কাগজ যেখান থেকে দেয় তার একটা লিমিটেড সাইজ আছে, যে আমি চাইলে এই এই সাইজের থেকে বড় কোনো পেপার আমি কিন্তু এখান থেকে দিতে পারতেছি না, কেননা তার তো এটা ক্যাপাসিটি এর থেকে বড় না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, স্পেশাল টাইপ অফ কিছু ডিভাইস ইউজ করতে হবে, যেগুলো দিয়ে আমরা আসলে ব্যানার অথবা পোস্টার অথবা বিলবোর্ড এই ধরনের যে বড় সাইজের
যেই ইমেজ গুলো আছে এগুলো প্রিন্ট করতে গেলে এটা ইউজ করব। তাহলে প্লটার মনে রাখবো, এটা একটা স্পেশাল টাইপ অফ আউটপুট ডিভাইস যেটা দিয়ে আসলে হাই কোয়ালিটির গ্রাফিক্স প্রিন্ট করা যায়। আমরা বড় বড় ম্যাপ দেখি, আমরা ডিফারেন্ট টাইপ অফ পোস্টার দেখি অনেক বড় সাইজের, তাহলে এই জিনিসগুলো প্রিন্ট করার জন্য আমরা প্লটার মেশিনটাকে ইউজ করি। তাহলে এটাও একটা প্রিন্টার, তবে এটা স্পেশাল পারপাস ইউজ করি, এটা দিয়ে আমরা হাই কোয়ালিটির গ্রাফিক্যাল জিনিসগুলোকে প্রিন্ট করতে পারি। বিল্ডিং এর একটা ডিজাইন হতে পারে, কোনো একটা নকশা হতে পারে বিল্ডিং এর ক্ষেত্রে। তাহলে এই জিনিসগুলোর জন্য প্লটার ইউজ হয়। তাহলে আমরা মনে রাখতে পারি যে প্রিন্টার এবং প্লটার দুইটাই আসলে আমাদের কোন টাইপের আউটপুট দিচ্ছে। তাহলে প্রিন্টার এবং প্লটার দুইটাই কিন্তু আমাকে হার্ড কপি আউটপুট দিচ্ছে, বাট মনিটর এবং প্রজেক্টর দুইটাই আমাকে সফট কপি দিত। অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকার নামে যে ডিভাইসটা বলা আছে, এটা তাহলে কোন টাইপের আউটপুট দেয়, হার্ড না সফট? সফট দিবে। তাহলে সফট দিবে। তাহলে আমরা বুঝে ফেলছি যে আমরা যে কোনো একটা ডিভাইস যখন আমাকে বলা হবে কম্পিউটারের ক্ষেত্রে, আমরা বলতে পারবো যে এটার আউটপুটটা কি হার্ড হার্ড হবে নাকি সফট হবে। খুব সিম্পল জিনিস। তাহলে নেক্সট আমরা মনিটর নিয়ে যদি একটু ডিটেলস বলতে চাই, যে মনিটরকে আমরা জানি যে কম্পিউটারের একেবারে মানে মোস্ট পপুলার একটা আউটপুট ডিভাইস। যে আমরা যারা ডেস্কটপ ইউজ করি অথবা যারা ল্যাপটপ ইউজ করেন, চিন্তা করেন তো যে আমার ডিসপ্লেটা যদি না থাকে, মনিটরটা না থাকে, তাহলে কি আমার আসলে কম্পিউটার ইউজ করার মানে কোনো আছে, মানে এটার কোনো ইউজফুলনেস আছে? যে আমি আসলে কি করতেছি কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে আমার যদি একটা কম্পিউটার ইউজ করতে হয়, মাস্ট আমার একটা ডিসপ্লে থাকতে হবে, একটা মনিটর থাকতে হবে, যেখানে আমি দেখবো যে আমি যে ইনপুটটা দিলাম ওই রেসপেক্টে কম্পিউটার আমাকে কি দেয়। তাহলে এই জন্য মনিটরকে আমরা বলতে পারি প্রাইমারি আউটপুট ডিভাইস। কারণ এটা মাস্ট আমাকে লাগবেই। আমার হয়তো স্পিকার না থাকলেও সমস্যা নাই, কারণ স্পিকার না থাকলে তো আমি সাউন্ড শুনতে পাবো না। বাট মনিটর না থাকলে তো আমি দেখবোই না, বুঝবোই না যে আসলে কম্পিউটার ওপেন হলো কিনা, মানে কম্পিউটারে কিছু হচ্ছে কিনা ওটা দেখার তো একমাত্র উপায় হচ্ছে মনিটর। তাহলে এই জন্য মনিটরকে আমরা বলছি মোস্ট ইউজ, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারি প্রাইমারি আউটপুট ডিভাইস। এবং মনিটরকে আমরা আরো কিছু নাম বলতে পারি, যেমন ডিসপ্লে বলছিলাম এর আগে, ডিসপ্লে। তাহলে ডিসপ্লে বা মনিটর একই জিনিস, অথবা এটাকে আরো আমরা যদি স্পেসিফিক বলতে চাই, এটাকে আমরা বলতে পারি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিজুয়াল ভিজুয়াল কেন বলছি, যেহেতু আমরা এটা ভিজুয়ালি দেখতেছি, গ্রাফিক্যালি দেখতেছি, এই জন্য ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এটা সংক্ষেপে এরকমও বলে, হয়তো কোথাও হয়তো লেখা দেখবেন, লেখা আছে ভিডিইউ। এরকম কথার মানে হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটের শর্ট ফর্ম, ভি ফর ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তার মানে এটাও যদি দেখেন কোথাও, তো এটা আসলে মনিটর কি মিন করতেছে, যে আমরা আসলে একটা ভিজুয়াল ডিসপ্লের কথা বলতেছি, যেখানে আমরা ভিজুয়ালি কোন একটা কিছু আউটপুট দেখতে পাই। এবং মনিটর আসলে কিভাবে কাজ করে যে একটু দেখি, যে মনিটর ইজ এ ডিভাইস দ্যাট রিসিভ ভিডিও সিগন্যাল ফ্রম দ্য কম্পিউটার। তাহলে মনিটর কি করে, আমাদের কম্পিউটারের কাছ থেকে বা আমাদের যে প্রসেসর তার কাছ থেকে কি করে, ভিডিও সিগন্যাল গুলোকে রিসিভ করে। তার মানে কম্পিউটার বা প্রসেসর ভিডিও সিগন্যাল গুলোকে মনিটরকে প্রোভাইড করে। কিভাবে প্রোভাইড করে, একটা কার্ড লাগে যেটাকে আমরা ভিডিও কার্ড অথবা গ্রাফিক্স কার্ড নামে জানি। গ্রাফিক্স বা ভিডিও কার্ডের নাম হয়তো অনেকে শুনছেন। একটা গ্রাফিক্স কার্ড থাকে কম্পিউটারে বা ভিডিও কার্ড থাকে, যার থ্রুতে আমরা আসলে স্ক্রিনে কোন একটা আউটপুট দেখতে পাই। তাহলে আপনার যদি গ্রাফিক্স কার্ড ঠিক না থাকে, তার মানে আপনি কিন্তু ভিডিও ডিসপ্লেতে দেখতে পাবেন না কিছু। তাহলে আপনার ডিসপ্লে কিছুই আসবে না যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে। তার মানে আমাদের গ্রাফিক্স কার্ডের থ্রুতে কি হবে, আমার ডিসপ্লে। সিগন্যাল গুলো আসবে এবং এটা আমাকে ডিসপ্লে করবে। তাহলে মনিটর এবং আমাদের যে টেলিভিশন সেট ইউজ করি, আমরা বাসায় যে টেলিভিশন ইউজ করি, মোস্ট একেবারে অলমোস্ট সিমিলার টাইপ অফ ডিভাইস। মনিটরের কাজ হচ্ছে কোনো কিছু আউটপুট দেখানো, টেলিভিশনটাও সিমিলার কাজই করে, আমাকে একটা ভিজুয়াল ডিসপ্লে দেখায় বেসিকলি। তাহলে আমরা একটা সময় হয়তো টেলিভিশনে দেখছি যে আমাদের একটা সময় আমাদের কি ছিল, বক্স টেলিভিশন ছিল, তাই না? বক্স সাইজের টেলিভিশন, মনিটরও কিন্তু একটা সময় এরকম বক্স সাইজের ছিল, তাই না? দেখছেন কিনা কেউ? সিআরটি আর কি। হ্যাঁ, সিআরটি মনিটরের কথা যদি বলি আমরা, তাহলে টেলিভিশন গুলোকে আমরা সিআরটি টেলিভিশন বলতাম তখন। তো সিমিলার কনসেপ্টে বা সিমিলার টেকনোলজি ইউজ করে আমরা সিআরটি মনিটরের কথা বলতে পারি। আর এখনকার যে মনিটর গুলো ইউজ করি বা টেলিভিশন গুলো ইউজ করি, এগুলো ফ্ল্যাট প্যানেল বলি, ফ্ল্যাট প্যানেল বা এলসিডি বা এলইডি, এই টাইপের আমরা টেকনোলজি ইউজ করি। ফলে কি হচ্ছে, মনিটরের ক্ষেত্রে আসলে আমরা ডিফারেন্ট হায়ার রেজুলেশনের কথা বলতে পারি, পিকচার কোয়ালিটির কথা বলতে পারি। এই জিনিসগুলো আমরা এখন বেটার পাচ্ছি। তাহলে মেইনলি আমরা জাস্ট মনিটর সম্পর্কে কিছু ইনফরমেশন জানলাম। নিচে দেখি মনিটরের কিছু ক্লাসিফিকেশন বলা আছে, যে মনিটর গুলোকে আমরা আসলে ডিফারেন্ট ওয়েতে ক্লাসিফাই করতে পারি। তাহলে কিভাবে ক্লাসিফাই করব, তার একটা ক্যাটাগরি হচ্ছে বেসড অন কালার। যে মনিটর গুলো আসলে কি ধরনের ডিসপ্লে বা কি ধরনের আউটপুট দেয়, ওইটার উপরে বেস করে আমরা মনিটরকে কিছু ক্লাসিফিকেশনে নিয়ে আসতে পারি। তাহলে ফার্স্ট যেই টাইপটা দেখতে পাচ্ছি আমরা, এটা বলা আছে মনোক্রোম। মনোক্রোম, এই মনো এই কথার মানে বাংলা যদি আমরা করি, মনো মানে হচ্ছে সিঙ্গেল বা এক,
আর এই ক্রোম ব্যাপারটা হচ্ছে, ক্রোম মানে হচ্ছে কালার। তাহলে মনোক্রোম এটা যদি আমরা সিনোনিম করতে যাই তাহলে আমরা বলবো যে এটা সিঙ্গেল কালার। তাহলে মনোক্রোম এই কথা হচ্ছে সিঙ্গেল কালার। মেইনলি কি হচ্ছে যে বলা হয়, দেখেন ডিসপ্লে অনলি ওয়ান কালার। তার মানে একটা মনিটর যদি চিন্তা করেন যে এই মনিটর শুধুমাত্র আপনাকে একটা কালারই ডিসপ্লে করতে পারে, ওই টাইপের মনিটর গুলোকে আমরা বলতাম মনোক্রোম মনিটর। তাহলে একটা কালার বলতে বোঝাচ্ছি যে আসলে মনিটরে আমরা যখন কোনো আউটপুট দেখি, তাহলে দেখেন মনিটরে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে, একটা ফোরগ্রাউন্ড কালার থাকে। স্যার ব্যাকগ্রাউন্ড এটা কালার কি মানে হচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট মনিটরের কথা বলতেছেন? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতেছি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর থেকে আরো যদি সিম্পলিফাই চিন্তা করেন যে শুধুমাত্র একটা কালারের আউটপুট দেখাবে। আমরা জি। হয়তো কিছু ডিভাইস দেখি, ধরেন আমরা যদি চিন্তা করি এভাবে, আমরা আইসিইউ তে বা আমাদের হসপিটালে কিছু ডিভাইস দেখেন কিনা, দেখবেন যে ওই ধরনের ডিসপ্লে গুলোতে শুধুমাত্র একটা গ্রিন কালারের সিগন্যাল দেখা যায়। দেখছেন কি এরকম? বা রেড জি কালারের একটা সিগন্যাল দেখা যায়। তার জি মানে স্যার, কি দেখছি। শুধুমাত্র একটা আউটপুট কি, মানে একটা কালার কি সে আউটপুট হিসেবে দেখাইতে পারে। এখন একটা যে কালার সেটা মানে মনিটর টু মনিটর ভেরি করতে পারে, যে সবগুলা মনিটরে যে একই কালার দেখবে এরকম না, ডিফারেন্ট মডেলের রেসপেক্টে বা ডিফারেন্ট মানে কোম্পানির রেসপেক্টে ডিফারেন্ট হতে পারে। তবে কালার একটাই সে রিপ্রেজেন্ট করবে। কি হতে পারে সেটা বলা আছে এখানে দেখেন। আইদার গ্রিন কালার হতে পারে, যে আমার টেক্সট কালারটা বা সিগন্যাল কালারটা সে গ্রিন দেখাতে পারে, যে ডিসপ্লে সে কি দেখালো যে গ্রিন একটা সিগন্যাল দেখালো, সে হতে পারে গ্রিন সিগন্যাল। অথবা হতে পারে অ্যাম্বার। অ্যাম্বার দিয়ে আমরা মেইন করতেছি এখানে ইউলিশ ব্রাউন, মানে ব্রাউন এবং ইয়েলোর যে মিক্স, যেটাকে অরেঞ্জি বা গোল্ড টাইপের বলতে পারেন, এই কালারটাও হয়তো অনেক কিছু কিছু মনিটর এই ধরনের কালার দেখাইতো। তাহলে গ্রিন কালার হতে পারে, অ্যাম্বার হতে পারে, অথবা হোয়াইট হতে পারে। তাহলে এইগুলোকে বলতেছি যে মনিটর শুধুমাত্র এই তিনটা কালারের যে কোনো একটা কালার হয়তো সে ফোরগ্রাউন্ডে দেখাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা কালার থাকবে ব্ল্যাক। তার মানে ব্যাকগ্রাউন্ড থাকবে ব্ল্যাক পুরাটা, আর তার উপরে হয়তো হোয়াইট কালারের অথবা গ্রিন কালারের অথবা অ্যাম্বার কালারের কোনো একটা আউটপুট, সেটা হতে পারে কোনো টেক্সট, হতে পারে কোনো সিগন্যাল, এগুলোকে সে দেখাইতে পারে শুধুমাত্র, আর কিছু পারে না। তাহলে ওই মনিটর গুলোকে আমরা বলবো মনোক্রোম মনিটর, যে মনিটর শুধুমাত্র একটা কালারই দেখাইতে পারে। সেটা আইদার গ্রিন অথবা আম্বার অথবা হোয়াইট, যে কোনো কিছু হতে পারে। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই কি থাকবে, ব্ল্যাক থাকবে। তাহলে সেকেন্ড টাইপ অফ যে মনিটরটা বা ক্যাটাগরিতে বলছি সেটা হচ্ছে গ্রে স্কেল। তাহলে এইটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটর, আমরা যেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন বলতাম একটা সময়। যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে বোঝাইতাম যে আমাদের আসলে পিকচার গুলো আসতো কিভাবে, আসলে ডিফারেন্ট টাইপ অফ গ্রে কালারের আসতো, তাই না? ডিফারেন্ট টাইপ অফ গ্রে, তার মানে যে কোনো কিছু আসলে ব্ল্যাক দেখাইতো। তাহলে ব্ল্যাক দেখাইলেও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কিছুটা হয়তো ব্ল্যাক এর ইন্টেন্সিটি চেঞ্জ হতো, কোথাও হয়তো ডিপ ব্ল্যাক দেখাইতো, কোথাও একটু হালকা ব্ল্যাক দেখাইতো। তার মানে যেগুলো কালার সেগুলো আসলে এরকম পুরাটা ব্ল্যাক দেখাইতো না, কিছুটা হয়তো শেড দেখাইতো, হয়তো দেখাইতো মানে একটা অ্যাশ টাইপের কালার দেখাইতো। তার মানে ডিফারেন্ট টাইপ অফ গ্রে এর ইন্টেন্সিটি ওয়াইজ সে আসলে আমাদের পিকচার গুলোকে দেখাইতো। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডটা বলতেছে হোয়াইট অর অফ হোয়াইট, আর ফোরগ্রাউন্ড বা টেক্সটের কালার অথবা কোনো ইমেজের কালার গুলো হবে কি গ্রে। ডিফারেন্ট টাইপ অফ গ্রে এর কম্বিনেশন, ডিপ, লাইট, লাইটার, ডিফারেন্ট টাইপ অফ গ্রে দিয়ে আমরা আসলে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতাম। তো এটাকে বলা হয় গ্রে স্কেল, অথবা আপনি বলতে পারেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অলমোস্ট। লাস্ট যে টাইপটা বলা আছে এটা হচ্ছে কালার। তাহলে যেটা আমরা এখন ইউজ করতেছি আমাদের মনিটরের জন্য অথবা মোবাইল স্ক্রিনে যেই ডিসপ্লেটা আমরা ইউজ করছি, এটা কালার ডিসপ্লে বা কালার মানে মনিটর। তাহলে কালার ডিসপ্লে ব্যাপারটা হচ্ছে এখানে যে আমরা যাই দেখি না কেন, টেক্সট দেখি, কোনো ইমেজ দেখি, কোনো মানে ভিডিও দেখি, সবকিছুই কালারফুল দেখি, তাই না? তার মানে এখানে আমাকে কালার ডিসপ্লে করতে পারে। আগে যেমন আমরা সিঙ্গেল কালারের কথা বলছিলাম, মনোক্রোমিতে গ্রে স্কেলে বলছিলাম শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা গ্রে কালার দেখাতে পারে, বাট এখন আমাদের যে কোনো কালার সে রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে এই কালারের ক্ষেত্রে এখানে বলা আছে একটা রেঞ্জ, দেখেন 16, মিনিমাম হচ্ছে 16 কালার আর ম্যাক্সিমাম হচ্ছে 16 মিলিয়ন কালার। তার মানে 16 মিলিয়ন, চিন্তা করে দেখেন কত কালার। তাহলে এত ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন বা এত ডিফারেন্ট ডিফারেন্ট শেড সে আসলে তৈরি করতে পারে। বাট আমরা জানি যে একটা কালার তৈরি হতে বেসিক্যালি লাগে আসলে তিনটা মানে মেইন রং কালারের ক্ষেত্রে, যেটাকে হয়তো RGB নামে জানি আমরা। RGB, আর ফর রেড, জি দিয়ে আমরা মিন করি গ্রিন, আর বি দিয়ে মিন করি ব্লু। তাহলে RGB বা এই তিনটা কালারই আসলে মেইন কালার আমাদের কম্পিউটারের ক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে বলেন কালার সিস্টেমে। এই 8GB এই তিনটা কালারকে যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ান্টিটিতে মিক্স আপ করবো, হয়তো আমি একটু 10% নিলাম রেড, 20% নিলাম গ্রিন, এরপরে ব্লু নিলাম সার্টেন একটা পার্সেন্ট, দেখবেন এই তিনটাকে মিক্স আপ করে হয়তো ডিফারেন্ট একটা কালার আমাকে জেনারেট করবে। এই পার্সেন্টেজ কমাবেন বাড়াবেন, দেখবেন কালারের শেড চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম যে আমরা আসলে এই তিনটা বেস কালার থেকেই যে কোনো কালার তৈরি করতে পারি, এবং সর্বোচ্চ কালার কতগুলো সে রিপ্রেজেন্ট করতে পারে, 16 মিলিয়ন পর্যন্ত সে কালার রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে আমরা চাইলেই যে কোনো কালার আমাদের মনিটরে অথবা আমাদের স্ক্রিনে দেখতে পাই। ব্যাপারটা এরকম।
তাহলে আমরা দেখলাম যে বেসড অন কালার মনিটর গুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করব: মনোক্রোম, গ্রে স্কেল অ্যাজ ওয়েল অ্যাজ কালার। নেক্সট আমরা যেই টাইপটা নিয়ে কথা বলবো মনিটরের, যে মনিটরের যে টেকনোলজি বা মনিটরের যেই স্ট্রাকচার, তার উপরে বেস করেও মনিটরকে আমরা ডিভাইড করতে পারি। যেমন একটাকে বলছিলাম সিআরটি মনিটর, সিআরটি, যেটার ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে টিউব। তাহলে যেটা আপনি দেখতে পাচ্ছেন বাম দিকে যদি একটু খেয়াল করেন, একটা খুব হেলদি একটা মনিটর দেখা যাচ্ছে এখানে। তাহলে এই মনিটর গুলোকে আমরা একটা সময় ইউজ করতাম কম্পিউটারে। তাহলে আমি যখন ফার্স্ট কম্পিউটার কিনেছি তখন সময় এই মনিটর গুলোই আসলে ছিল। তখন আর আমাদের সময় এখন যেমন এলসিডি আমরা পাই বা এলইডি মনিটর গুলো দেখি, এই টাইপের মনিটর তখন বাজারে ছিল না, অ্যাভেলেবেল ছিল না, মানে এটাই ছিল। তাহলে আমরা তখন এটাই কিনছি, আমার ফার্স্ট মনিটর ছিল এরকম একটা মনিটর। তাহলে এইগুলোকে আমরা বলতাম সিআরটি মনিটর। আর এরপরে যে লেটেস্ট ভার্সন বা যেটা আমরা এখনকার মনিটর বলি বা মডার্ন মনিটর বলি, সেগুলোকে আমরা বলি ফ্ল্যাট প্যানেল মনিটর। তাহলে এইখানে যে টেকনোলজিটা ইউজ করে সেখানে মেইনলি একটা টেকনোলজির নাম ছিল এলসিডি, এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অথবা আমরা এলইডির নামও শুনেছি অনেকে, এলইডি মানে লাইট ইমিটিং ডায়োড। এরকম প্লাজমা বা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি আছে। বেসিকলি আমরা একটা মনিটর টাইপ বলি সিআরটি মনিটর, যেটা ছিল আসলে ট্রেডিশনাল বা ওল্ড টাইপের মনিটর। আর একটা হচ্ছে মডার্ন মনিটর, যেটাকে আমরা এলসিডি বা এলইডি মনিটর বলে থাকি। তাহলে এই দুইটা ক্যাটাগরি দেখলাম। এখন এই দুইটা ক্যাটাগরির কিছু প্রপার্টি আছে যে আমরা আসলে কোন টাইপের মনিটরে কি ধরনের ফ্যাসিলিটি পাইতাম বা কোন টাইপের মনিটরটা ভালো। তাহলে আমাকে যদি একটা মানে সাজেশন জিজ্ঞেস করা হয় যে আমার কাছে অল্টারনেটিভ অপশন আছে যে আমি সিআরটি মনিটর কিনবো নাকি আমি এলসিডি মনিটর কিনবো, তখন আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি যে আমাকে একটা সাজেশন দেন যে আমি কোন টাইপের মনিটর কিনতে পারি, এবং আপনি হয়তো বললেন যে তুমি হয়তো সিআরটি কেনো অথবা এলসিডি কেনো অথবা এটা কেনো। এখন সেক্ষেত্রে আপনার তো জাস্টিফিকেশন থাকতে হবে যে কেন আমি এটাকে বেটার বলতেছি। আমি যে তাকে সিআরটি কেনার জন্য বললাম, কেন সিআরটি কিনতে বলতেছি, সিআরটির বেনিফিটটা কি আসলে, যেটা এলসিডি তে পাওয়া যায় না, অথবা এলসিডির বেনিফিট কি যেটা সিআরটি তে নাই। তাহলে এই জন্য আমরা দুইটা মনিটরেরই কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো, যাতে আমরা কম্পেয়ার করে বলতে পারি যে কোনটা বেটার। এই প্রপার্টি গুলো নিয়ে আমরা এখানে কথা বলছি, দেখেন। তাহলে প্রথমেই সিআরটি নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বেসিক্যালি দেখেন সিআরটি মনিটরকে আমরা বলতেছি যে ট্র্যাডিশনাল টেলিভিশনের মতো। আমাদের যে পুরাতন যে টেলিভিশন গুলো ছিল বাসায় বড় সাইজের, ওই টেলিভিশন সাইজের মতো দেখতে যে মনিটর গুলো, সেগুলোই হচ্ছে আমাদের সিআরটি মনিটর। জাস্ট মানে আমরা যদি নন টেকনিক্যাল টার্মে বলতে চাই, যে আমাদের যে ট্র্যাডিশনাল টেলিভিশন গুলো ছিল ওই টেলিভিশনের সিমিলার টেকনোলজিটাই আসলে সিআরটি মনিটরের টেকনোলজি। এবং বেসিক্যালি আমরা দেখতে পাই কি আউটলুক থেকে যে ভেরি ডিপ ইন সাইজ, মানে সাইজের দিক থেকে অনেক আসলে সে আসলে হেলদি, অনেক তাই না? অনেক ডিপ সাইজের, অনেক বড় সাইজের আসলে মনিটর গুলো আমরা এখানে পাই। তাহলে এর কিছু ফিচার দেখা যাচ্ছে এখানে, যে এই মনিটর গুলোকে আমরা বলতেছি বাল্কি। প্রথম একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, বাল্কি দিয়ে আমরা বোঝাচ্ছি আসলে বৃহদাকার বা লার্জ, মানে হিউজ টাইপের একটা ব্যাপার, যে অনেক বড় সাইজের। আসলে আমরা যদি ধরেন চিন্তা করেন বাসায় যে টেলিভিশন ছিল একটা সময় আমাদের, হয়তো কারো বাসায় 24 ইঞ্চি টেলিভিশন বা 21 ইঞ্চি, দেখুন অনেক বড় অনেক হেভি, আপনি হয়তো জায়গাতে যে আপনি একা কষ্ট হয়ে যাবে। বাট এখন আমাদের যেই ফ্ল্যাট যেই টিভি গুলো খুব মানে খুবই লাইট ওয়েট, মানে আমরা খুব ইজিলি ক্যারি করতে পারি, ব্যাপারটা এরকম। তাহলে এই মনিটর গুলো অনেক বেশি হেভি ছিল, অনেক বেশি বড় সাইজের ছিল, এবং ভ্যাকুয়াম টিউব টেকনোলজি নামে এক ধরনের টেকনোলজি ইউজ করতো। তার মানে আমরা এটা অনেকটা বলতেছি অনেক বড় সাইজ, সাথে সাথে হেভি অনেক, এবং ভ্যাকুয়াম টিউব নামে একটা টেকনোলজি সে আসলে ইউজ করতো। তাহলে যেটাকে আমরা পিকচার টিউব বলতাম এখানে, ভ্যাকুয়াম টিউব টেকনোলজি ইউজ করে এই মনিটর গুলো তৈরি করা হতো। নেক্সট যেই পয়েন্টটা বলা আছে লেস পপুলার। তাহলে যেহেতু এটা অনেক বেশি বড় সাইজের, অনেক বেশি হেভি, তার মানে এটা অবশ্যই পপুলারিটি এটার কম, কারণ আমরা তো আসলে এই টাইপের মনিটর এখন আর কেউ লাইক করবো না, তাই না? যেহেতু এখন আমাদের কাছে অল্টারনেটিভ আছে। তো যখন আমাদের অল্টারনেটিভ ছিল না তখন কিন্তু আসলে এটাই মানে মানে যেহেতু বিকল্প নাই তখন তো এটা ইউজ করতে হইতো। বাট এখন যেহেতু আপনার চুজ করার অপশন আছে, তাহলে সেই রেসপেক্টে আমরা বলছি লেস পপুলার, যে এই মনিটর গুলো আসলে পপুলারিটি দিক থেকে খুব লো রেটিং বলতে পারবো আমরা। তাহলে একটা পয়েন্ট গেল হচ্ছে সেটা অনেক বড় ছিল, অনেক হেভি ছিল এবং ভ্যাকুয়াম টেকনোলজি ইউজ করতো। পপুলারিটির দিক থেকে তার আসলে লেস পপুলার। একইভাবে বলছি ইনএক্সপেন্সিভ। তাহলে এটা কিন্তু একটা ভালো আসলে পয়েন্ট। ইনএক্সপেন্সিভ বলতে বোঝাচ্ছে আসলে যে এই মনিটর গুলো প্রাইস বা কস্ট এটা অলমোস্ট মিনিমাম ছিল, মানে খুব বেশি কস্ট না আসলে এই মনিটর গুলো। তাহলে আমরা এটা বলতে পারি যে দামের দিক থেকে সস্তা। তাহলে এটা আমার একদিক থেকে বেনিফিট, যে আমার যদি বাজেট লিমিটেড থাকে তাহলে আমরা এটাকে কনসিডার করতে পারি। যেহেতু কস্ট কম, ওই রেসপেক্টে আমাকে সে আসলে একটা বেনিফিট দিচ্ছে।
নেক্সট বলা আছে গুড রেজুলেশন, এটাও কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। গুড রেজুলেশন মানে পিকচার কোয়ালিটিও ভালো, গুড, মানে এমন না যে এটা ব্যাড পিকচার কোয়ালিটি দিত, মানে এটার রেজুলেশনটাও মোটামুটি ভালো। এরকম একটা মনিটর আমি যখন ফার্স্ট মনিটর কিনেছি ওটা অলমোস্ট 8-10 বছর ইউজ করছি একটা মনিটরই, এবং পিকচার কোয়ালিটিও দ্যাট ইজ অ্যাডজাস্ট, মানে এটা মোটামুটি কনসিডারেবল পিকচার কোয়ালিটি ছিল, যেটা হয়তো প্রথম যুগে যে এলসিডি গুলো আসছে এগুলোর থেকে ভালো। প্রথম যুগে এলসিডি যেগুলো আসছে এগুলো খুব মানে ফাস্ট নষ্ট হয়ে যেত, বাট এখন এলইডি মনিটর গুলো আসার ফলে ডিউরেবিলিটি বাড়ছে, অনেক অনেক বেশি দিন ইউজ করা যায়, পিকচার কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো আগের থেকে। বাট মানে এই এই যে সিআরটির পরে প্রথম যে টেকনোলজি আসছিল, যেটাকে আমরা বলতাম এলসিডি, এলসিডির কোয়ালিটি খুবই বাজে ছিল, ওটা আসলে অতটা বেশি মানে লাস্টিং করতো না। ওই রেসপেক্টে বলতেছি রেজুলেশন ভালো এই মনিটর গুলো, তার মানে দুইটা ভালো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে দামের দিক থেকে কম, ইনএক্সপেন্সিভ, অ্যাজ ওয়েল এস রেজুলেশন ভালো, মানে পিকচার কোয়ালিটি ভালো। নেক্সট যে পয়েন্টটা বলা আছে প্রডিউস মোর হিট, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে হিট বেশি প্রডিউস করে, মানে অনেক বেশি এটা, আমরা যদি বলি যে অনেকক্ষণ যখন ইউজ করব তখন এটা আসলে অনেক বেশি হিট প্রডিউস করতেছে, তো এটা একটা প্রবলেম যে হিট বেশি প্রডিউস করতেছে। সিমিলারলি আরো একটা ডিসঅ্যাডভান্টেজ বলা আছে হাই পাওয়ার কনজাম্পশন, তাহলে এই ধরনের মনিটরের ক্ষেত্রে ইলেকট্রিক কনজাম্পশন যেই ব্যাপারটা আছে, ইলেকট্রিসিটি মানে কনজিউম করার ব্যাপারটা যেটা, সেটাও একটা হাই, তার মানে এখানে আমাদের ইলেকট্রিক বিল বেশি আসার একটা মানে আশঙ্কা আছে, যে আমরা বিল বেশি আসতে পারে, যেহেতু অনেক বেশি ইলেকট্রিসিটি সে নেয় ওই ডিভাইসটা রান করার জন্য। তাহলে আমরা দেখলাম যে ফিচার গুলো থেকে কিছু আছে তার আসলে বেটার, আর কিছু আছে তার আসলে এখানে প্রবলেম। তাহলে আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে ওই পয়েন্টের রেসপেক্ট আমরা বলতে পারবো যে এই দিক থেকে এটা ভালো, এই দিক থেকে এগুলো খারাপ। সিমিলারলি আমরা যদি পরবর্তী টাইপের মনিটরের দিকে আসি, যেটা ছিল এলসিডি, তাহলে এখানে এলসিডি আমরা স্ল্যাশ দিয়ে এলইডি কেও আমরা সিমিলার ফিচারে রেখে দিব, কারণ এলসিডি এলইডির ফিচার অলমোস্ট সেম, বাট এলইডিটা এলসিডি থেকে আরো বেশি আপডেটেড, তার মানে এটা আরো বেশি আপডেটেড, যেটা এটার থেকেও বেশি আপডেট হচ্ছে পরবর্তী টাইপটা। তাহলে অলমোস্ট আমরা ফিচার গুলো একই রকম পাবো। দেখেন এখানে বলা আছে যে এলসিডি ইজ প্রাইমারিলি ইউজ ফর ল্যাপটপস অ্যান্ড আদার পোর্টেবল ডিভাইসেস, তার মানে আমরা যেই ডিভাইস গুলোকে মানে ক্যারি করি সব সময়, এই ধরনের ডিভাইস গুলোতে আমরা আসলে এলসিডি ইউজ করি। আমরা মোবাইলে যখন আমরা চিন্তা করেন, মোবাইলে আমরা কি এলইডি ডিসপ্লে ইউজ করতেছি, একইভাবে আমাদের ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করি, মানে যেগুলোকে আমাদের আসলে ক্যারি করতে হয়, এই টাইপের ডিভাইস। এখন তো আমরা মানে ডেস্কটপ কম্পিউটারেও এই সেম টেকনোলজি ইউজ করছি, বড় বড় টেলিভিশন দেখেন আমরা এই সেম টেকনোলজি ইউজ করতেছি, যেটা একটা সময় চিন্তা করতাম যে যে ওই ক্ষেত্রে আসলে মানে অনেক বেশি কষ্ট হইতো, বাট এখন যেহেতু মানে মানে পপুলার এটা চলে আসছে, সেক্ষেত্রে মোটামুটি আমরা অলমোস্ট সব জায়গায় আসলে এলইডি বা এলসিডি ইউজ করতেছি। তাহলে মেইনলি পোর্টেবল ডিভাইস গুলোর জন্য এটা তৈরি করা হয়েছিল, যাতে এটা ইজিলি ক্যারি করা যায়, ব্যাপারটা এরকম। তাহলে এর ফিচার গুলো কি হতে পারে, তাহলে প্রথমেই বলা আছে যে লাইট আর ওয়েট, এটা একটা ভালো প্রপার্টি, যে আসলে এটা অনেক বেশি হালকা, ফলে আমরা খুব ইজিলি ক্যারি করতে পারবো, যেটা আগেরটায় খুবই প্রবলেম ছিল, যে অনেক বেশি ভারী ছিল, অনেক বড় ছিল। বাট এটা তার পুরোপুরি তার আমরা বিপরীত পাচ্ছি, অনেক বেশি লাইট ওয়েট। একইভাবে বলা আছে মোর কম্প্যাক্ট, এটাও একটা ভালো প্রপার্টি, যেটা অনেক পাতলা, যেমন হালকা একইভাবে এটা পাতলা, তার মানে এটার জন্য আমাদের স্পেসটাও কম লাগবে। আমি যদি কোথাও রাখতে চাই, আমার একটা ডেস্কে একটা মনিটর রাখবো, দেখা যাবে যে যদি আমি এরকম টাইপের মনিটর রাখতে চাই, তাহলে আমার ডেস্কের অনেকটা জায়গা সে আসলে কি মানে ইউজ করতেছে, বাট আমি যদি এরকম রাখি তাহলে আমি দেখো মিনিমাম স্পেস আমি রাখতে পারতেছি, তাহলে এটাও একটা প্রপার্টি আমার, যে আমি ডেস্কে হয়তো এটা রাখতে পারতেছি, আমার বাকি জায়গাগুলোতে অন্য কিছু রাখতে পারতেছি, ব্যাপারটা এরকম। নেক্সট বলা আছে মোর এক্সপেন্সিভ, যেটা আমরা আগেরটাই বলছিলাম যে এক্সপেন্সিভটা একটু কম, তাই না, লো কস্ট, বাট এখানে আমরা বলতেছি এটার প্রাইসটা ওটার থেকে বেশি ওই রেসপেক্টে। তাহলে এটা একটা প্রপার্টি দেখলাম, যেটা আসলে কম্পেয়ার করলে যে এই দিক থেকে আমাদের যে প্রাইস চিন্তা করি, তাহলে প্রাইসের দিক থেকে এটা ভালো, বাট এই বেনিফিটের দিকে চিন্তা করলে এটা ভালো রেসপেক্ট। আবার বলা হয় দেখেন টেক আপ লেস স্পেস, তাহলে ওই সিমিলার কথা, যেহেতু অনেক বেশি হালকা অনেক বেশি পাতলা, তাহলে জায়গা কম লাগতেছে রাখার জন্য, খুব সিম্পল কনসেপ্ট। এরপরে বলা আছে লো পাওয়ার কনজাম্পশন, তাহলে এটাও একটা বেনিফিট, যেখানে আমরা আগে বলছিলাম যে হাই পাওয়ার কনজাম্পশন, যে অনেক বেশি পাওয়ার কনজিউম করতো, বাট এই ক্ষেত্রে বলতেছি যে পাওয়ার কনজিউমটা কম এখানে, তার মানে কম যেহেতু, তার মানে আমার এখানে কি হবে, ইলেকট্রিক সেভিং হবে আমার, তাহলে এনার্জি এফিশিয়েন্ট ব্যাপারটা আসবে এখানে, তাহলে এই রেসপেক্ট এটা ভালো। এরপর বলা আছে প্রডিউস লেস হিট, যেটা আমরা বলেছিলাম আগে যে প্রডিউস মোর হিট, মানে অনেক বেশি হিট প্রডিউস করে, তাহলে ওটার রেসপেক্ট এখানে বলা আছে যে প্রডিউস লেস হিট, তার মানে কম হিট প্রডিউস করে, তাহলে এই দিক থেকে এটা বেটার। এরপর বলা আছে শার্প পিকচার, যে পিকচারটা অনেক শার্প, তার মানে আমরা যে এখনকার যে মনিটর গুলো দেখি বা এলইডি যে টেকনোলজি গুলো আমরা দেখি, দেখবো যে পিকচার খুবই ভালো কোয়ালিটির পিকচার পাওয়া যায় মোবাইল স্ক্রিনে, চিন্তা করেন।
অথবা মনিটর স্ক্রিন চিন্তা করেন, বেশ ভালো কোয়ালিটির আমরা আউটপুট দেখতে পাই। তাহলে পিকচারটা অনেক শার্প আসে আমাদের। তাহলে এই যে প্রপার্টি গুলো আমরা দেখলাম দুইটা মনিটরের রেসপেক্টে, এখান থেকে আপনাকে সিম্পলি হয়তো আমরা জিজ্ঞেস করতে পারি যে সিআরটির প্রপার্টি গুলো বলেন, অথবা এলইডির প্রপার্টি গুলো বলেন। এটা সিম্পল কোশ্চেন হতে পারে। অথবা আমরা কিন্তু একটু ট্রিকি যদি চিন্তা করি, তাহলে আমরা দুটাকে কম্পেয়ার করতে বলতে পারি, যে দুটাকে কম্পেয়ার করেন। অথবা বলতে পারি হুইচ ওয়ান ইজ বেটার এবং কেন বেটার সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারি। তার মানে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু আপনাকে কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করতেই পারি, কারণ আমরা দুইটার ফিচার সম্পর্কেই জানি যে কোনটার কি ধরনের ফিচার আছে। দেন আমরা কিন্তু দুইটাকে অবশ্যই বলতে পারবো যে কোনটা বেটার, কেন বেটার, কেন এটা কেনা উচিত, কেন এটা কেনা উচিত না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে অলমোস্ট জেনে ফেললাম। নেক্সট স্লাইডে আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনিটর ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আসলে বৈশিষ্ট্য, যে কোন একটা জিনিসের বৈশিষ্ট্যকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক। মনিটরের আবার কি কি বৈশিষ্ট্য আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। যে আমি যখন একটা মনিটর পারচেস করব, তাহলে আমরা তো দেখলাম যে মনিটরের দুইটা টাইপ আছে, এলইডি এবং এলসিডি অথবা সিআরটি। এখন আমি হয়তো ডিসাইড করলাম যে আমি আসলে কি করব, একটা এলইডি মনিটর কিনবো, যেহেতু এলইডিটা এখনকার রেসপেক্টে ভালো। আমরা দেখলাম যে অনেক স্লিম, অনেক বেশি এনার্জি এফিশিয়েন্ট, অনেক কম হিট প্রডিউস করে। তাহলে আমরা ডিসাইড করলাম যে আমি এলইডি কিনবো। ওকে, এখন এলইডি যে কিনবো, এলইডি কিনতে যদি আমি বাজারে যাই বা আমি মার্কেটে যাই যেখানে আসলে মনিটর সেল করে, ওই ধরনের শপে যাই, তাহলে আমরা দেখবো যে ওই এলইডির কম্পিউটারেরই আবার কি ডিফারেন্ট ডিফারেন্ট মডেল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির এলইডি আছে। এখন আমি কিনবো কোনটা আসলে? তাহলে সেই ক্ষেত্রে একটা মনিটর যখন আমি কিনবো, তখন আমার বেশ কিছু জিনিস কনসিডার করতে হবে। তো এটাই এখানে বলা আছে যে মনিটর ক্যারেক্টারিস্টিক্স বা মনিটর কেনার ক্ষেত্রে কোন পয়েন্ট গুলোকে আমরা আসলে ফোকাস রাখবো। একটাই, প্রথমটা বলা আছে সাইজ। তাহলে সাইজ কেন ইম্পর্টেন্ট? যেহেতু সাইজের সাথে প্রাইসের একটা রিলেশন আছে ডিরেক্ট, তাই না? তাহলে আমি যত বড় সাইজের নিব, আমাকে অবশ্যই প্রাইসটা প্রফেশনালি বাড়বে। তাহলে মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে যে মোবাইল স্ক্রিনের সাইজ যত বড় হবে, প্রাইস কিন্তু তত বাড়তেছে, কারণ আমাদের তো একটা ওটার জন্য কস্ট হচ্ছে, তাই তো? তাহলে সাইজ একটা ব্যাপার, যে আমি আসলে কি সাইজে চাই। তাহলে সাইজটা আমাকে মিন করবে যে আমি কোন পারপাসে ইউজ করব। তাহলে আমি যেটা মনিটর ইউজ করতে চাই, যেটা আসলে হোম ইউজ করবো, সেক্ষেত্রে আমি হয়তো 19 ইঞ্চি মনিটর নিতে পারি। আমি যদি কমার্শিয়াল ইউজ করতে চাই, যে আমি হয়তো গ্রাফিক্স ডিজাইন করব অথবা আমি ফটো এডিটিং করবো, সেক্ষেত্রে একটু লার্জ সাইজের মনিটর নিতে পারি। তাহলে এটা ডিপেন্ড করবে যে আমি আসলে কোন পারপাসে ইউজ করব। ওই রেসপেক্টে একটা সাইজ আমি চুজ করবো, যে আমি আমার এই সাইজের মনিটর নিব। নেক্সট যেই পয়েন্টটা নিয়ে চিন্তা করতে হবে সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন মানে ছিল যে আমার স্ক্রিনের যে ইমেজটা শো করবে, ইমেজের কোয়ালিটি কেমন হবে। তাহলে ইমেজের কোয়ালিটি বা ইমেজের যেই মানে যে জিনিসটা আমরা ডিসপ্লেতে দেখতে পাই, এটাকে আমরা রেজুলেশন বলি। তাহলে রেজুলেশন যত বেটার হবে, রেজুলেশন যত ভালো হবে, আপনি তত হাই কোয়ালিটির ইমেজ দেখতে পাবেন। তাহলে রেজুলেশন বেশি আসছে কিনা এটা আমাকে চেক করতে হবে। মানে যে মনিটরটা কিনতেছি, ওটা রেজুলেশন কত আসলে, মানে কত রেজুলেশন সাপোর্ট করে। এটা কি 4K সাপোর্ট করে, নাকি 1024 বা 720 সাপোর্ট করে? তাহলে যত বেশি রেজুলেশন সাপোর্ট করবে, তত ভালো কোয়ালিটির পিকচার আমি পাবো। এটা আমাকে এখানে কনসিডার করবো। নেক্সট যে ব্যাপারটা আমাদের আসবে সেটা হচ্ছে রিফ্রেশ রেট। তাহলে রিফ্রেশ রেট হচ্ছে যে আমার স্ক্রিনটা বা যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, ওই স্ক্রিনটা আসলে কতবার রিফ্রেশ হচ্ছে পার সেকেন্ডে। পার সেকেন্ডে কতবার এই স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে। এখন রিফ্রেশটা আমাদের কাছে বুঝতে একটু প্রবলেম মনে হতে পারে, কারণ আমরা যখন কোনো একটা মনিটর স্ক্রিন দেখি অথবা মোবাইলের যে স্ক্রিনটা আপনারা দেখেন, যখন মোবাইল আমরা ইউজ করি, মোবাইল স্ক্রিনে তাকাই থাকি, আমাদের মনে হয় যে আমাদের স্ক্রিনটা আসলে স্ট্যাটিক, এটা আসলে নড়তেছে না, একদম স্টিল। বাট এই যে আমরা জানি যে একটা স্কিন, এই যে আমাদের যে স্কিনটা এখন দেখতে পাচ্ছেন আপনাদের মনিটরে বা মোবাইলে, এই স্কিনটা আসলে অনেকগুলো ছোট ছোট ডট দিয়ে তৈরি। আমরা তো এই কনসেপ্ট শুনছি অনেকেই, যে অনেকগুলো ডট দিয়ে একটা স্কিন মেক হচ্ছে। এবং এই প্রত্যেকটা ডটকে আমরা বলছি একটা পিক্সেল। এক একটা ডট, দ্যাট ইজ এক একটা পিক্সেল। এবং এই প্রত্যেকটা পিক্সেলের তিনটা করে কালার আছে। এই প্রত্যেকটা পিক্সেলের কালার আছে তিনটা। কিন্তু তিনটা কালার কি, ওই যে RGBর কথা বলছিলাম, রেড, গ্রিন, ব্লু। এখন কোন পিক্সেলে কোন কালারটা ফায়ার হচ্ছে, ওই কালারটাই আমি দেখতে পাচ্ছি। কেন দেখেন, এইখানে আমি লেখা দেখতে পাচ্ছি ব্লু কালারে, তার মানে এইখানে যে পিক্সেল গুলো আছে, ও ব্লু কালার আমাকে দেখাচ্ছে। বাট এইখানে যে পিক্সেল গুলো আছে, ব্ল্যাক কালার দেখাচ্ছে। আবার এইখানে পিক্সেল গুলো রেড কালার দেখাচ্ছে, তাই না? তার মানে যেইখান থেকে যেই কালারটা ফায়ার হচ্ছে, ওই কালারটাই আমি আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমার, তার মানে হচ্ছে ধরেন একটা ছবি, এইটুকু একটা ছবি আছে, আমার একটা ছবি এইটুকু, ধরেন আমার স্ক্রিনের এইটা ধরেন 1 ইঞ্চি জায়গা। স্ক্রিনটা তো আমাদের অনেক বড় হতে পারে, কারণ এটা 1 ইঞ্চি জায়গা, 1 স্কোয়ার ইঞ্চি জায়গা। এখন এই 1 ইঞ্চি জায়গার ভিতরে কতগুলো ডট আছে আসলে, কতগুলো ডট আছে এরকম, লম্বায় কতগুলো ডট আছে,
এবং আড়াআড়িতে কতগুলো ডট আছে। এই যে সাইজটা, এটাকে আমরা বলি পিক্সেল হিসাব করি। যে এখানে যে কতগুলো, ধরেন এখানে যেরকম থাকে, যেখানে 1024 ডট আছে, 1024, আর এইদিকে আছে ধরেন, এইদিকে আছে তো 1024, তার মানে এটা কি রেজুলেশন কি 1024 ইন্টু 1024, এই হচ্ছে আমাদের রেজুলেশন মাপ। হাইটে কতগুলা পিক্সেল আছে, উইতে কতগুলা পিক্সেল আছে। তাহলে আমরা দেখবো এইটা সাইজ যত বেশি বলা থাকবে, তত আমাদের হাই কোয়ালিটির পিক্সেল আমরা পাবো। আর রিফ্রেশের ব্যাপার হচ্ছে এই যে প্রত্যেকটা পিক্সেল, এই প্রত্যেকটা পিক্সেল কতবার পার সেকেন্ডে কতবার রিফ্রেশ হয়। রিফ্রেশ হওয়া মানে হচ্ছে কতবার এই পিক্সেলের কালারটা চেঞ্জ হয় প্রত্যেক সেকেন্ডে। এখন আমাদের কাছে মনে হতে পারে 1 সেকেন্ড তো খুব মিনিমাম সময়, এই সময়ের ভিতরে তো আসলে কি চেঞ্জ হচ্ছে। বাট আমাদের যে মনিটর, মোবাইল ইউজ করেন বা মনিটর স্ক্রিন ইউজ করেন, এখানে কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটার ম্যাক্সিমাম গুলোই এখন আসলে পার সেকেন্ডে 75 অথবা তার থেকে বেশিবার রিফ্রেশ হয়। 75 বা তার থেকে বেশিবার রিফ্রেশ হয় পার সেকেন্ডে আমাদের এই প্রত্যেকটা পিক্সেল, মনিটরের ক্ষেত্রেও অ্যাজ ওয়েল অ্যাজ মোবাইলের ক্ষেত্রেও। আপনারা যখন মোবাইল কিনবেন, স্পেসিফিকেশনে দেখবেন বলা থাকে যে 120 রিফ্রেশ রেট, অথবা 90 রিফ্রেশ রেট, অথবা 75 রিফ্রেশ রেট। বাট এই 75 এর থেকে নিচে যদি হয়, সেক্ষেত্রে ওটা আমরা বলবো যে রিফ্রেশ রেট কম। রিফ্রেশ রেট কম হইলে সেটা আসলে স্ক্রিনের যেই জিনিসটা আমরা দেখতেছি, ওটা অনেক স্মুথ মনে হবে না আপনার কাছে। আপনার মনে হবে যে স্ক্রিনটা একটু কাঁপতেছে, বা পিক্সেল গুলো ভালোভাবে আসতেছে না। সেক্ষেত্রে হয়তো আপনি একটু মানে মানে অস্বস্তি ফিল করতে পারেন, মাথা ব্যথা, চোখ চোখ পানি পড়া, এই ধরনের প্রবলেম হয়। তাহলে রিফ্রেশ রেটটা আমরা অবশ্যই দেখবো যেটা 75 অর এর থেকে মোর আছে কিনা। তার মানে যত বেশি থাকবে রিফ্রেশ রেট, তত ভালো। নেক্সট যে লাস্ট পয়েন্ট যেটা বলা আছে, ডট পিচ। এই ডট পিচ কনসেপ্টটা হচ্ছে যে আমরা বলছিলাম যে স্ক্রিনে অনেকগুলো ডট থাকে, এই যে ডট 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 থাকে, এই ডট গুলোকে বলছে পিক্সেল। আর এই ডট পিস কথার অর্থ হচ্ছে এই পাশাপাশি দুইটা পিক্সেল, মানে পাশাপাশি দুইটা ডটের মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু। ধরেন এখানে একটা ডট আছে, এই পাশে একটা ডট আছে, আমরা তো অনেক ফাঁকা দিছি, এত আসলে এরকম থাকে না, অনেক একেবারে মিলানো মিলানো থাকে ডট। এই যে পাশাপাশি দুইটা ডট আছে, এই দুটার ভিতরে তো একটা মিনিমাম ডিস্টেন্স আছে। সেটা হতে পারে 1 মিলিমিটার অথবা তার থেকেও কম। তাহলে ওই ডিস্টেন্সটা কি আমরা বলছি ডট পিচ। দুইটা ডটের মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু। এখন কেউ বলতে পারবেন যে ডিস্টেন্সটা কি দুইটা ডটের মাঝখানে বেশি হলে ভালো না কম হলে ভালো? কি মনে হয় আপনাদের? দুইটা ডটের মাঝখানে যে স্পেস, এটা কি বেশি থাকা ভালো না কম থাকা ভালো? বলেন তো কেউ একজন। স্যার কম হলে ভালো হবে। আচ্ছা, তাহলে কম হলে ভালো হবে। কেন কম হলে ভালো হবে, লজিকটা কি? লজিকটা কি যে কেন কম ভালো? একটা যে ডিস্টেন্সটা কম থাকবে না, আরো ভালোভাবে হবে জিনিসটা, এরকম আর কি কিছু একটা। আচ্ছা, যদি আমরা সিম্পল চিন্তা করি যে ধরেন এই একটা স্পেস আছে, আমার এই স্পেসের মধ্যে আমার যদি এরকম থাকে যে এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এখানে একটা পিক্সেল, এখানে একটা pixel, চারটা পিক্সেল আছে। আমি যদি এই সেম জিনিস চিন্তা করি যে এই চারটার জায়গায় যেখানে এরকম থাকতো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে দেখেন এইখানে যখন পিক্সেল সংখ্যা কম, তার মানে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে, এই রেজুলেশনটা কম হয়ে যাবে না? মানে আমরা বলছিলাম যে একটা রোতে কতগুলো পিক্সেল আছে, একটা মানে আমাদের 1 ইঞ্চি জায়গায় রোতে কতগুলো আছে, হাইটে কতগুলো আছে, এটা দিয়ে আমরা বলি তার রেজুলেশন। এখন এখানে যদি পিক্সেল সংখ্যা কম থাকে, তার মানে কি রেজুলেশন কম। আর রেজুলেশন কম হলে কি হবে, আপনার পিকচার কোয়ালিটি খারাপ হবে। তার মানে ডট পিচ যত বেশি থাকবে, তত কি হবে, আপনার পিকচার কোয়ালিটি খারাপ হবে। আর ডট পিচ যত কম থাকবে, মানে পিক্সেল গুলো যত কাছাকাছি থাকবে, যত ডিস্টেন্স কমে থাকবে, তত হাই কোয়ালিটির ইমেজ আমি দেখতে পাবো। ব্যাপারটা এরকম না? ঠিক আছে কি? জি স্যার, পিক্সেল কম থাকলে ডিসপ্লে শার্পনেসও কম থাকে, তারপর সব হুম। দিক দিয়ে রেসপন্সও কম থাকে, সব দিক দিয়ে সমস্যা। যত তার মানে পিক্সেল বেটার এত ভালো আর পিক্সেল কি। যত বেশি থাকবে, তত জি আমাদের স্যার। কিন্তু রেজুলেশন ভালো। আর পিক্সেল বেশি থাকা মানে কি ডট পিস কম অটোমেটিক, তাই না? যেহেতু একটা অপরটা বিপরীত, ডট পিস মানে ছিল স্পেস দুইটা পিক্সেলের মাঝখানে। এখন যদি দুইটা দুইটা পিক্সেলের মাঝখানে স্পেসটা কম থাকে, তার মানে কি অবশ্যই আমাদের পিক্সেল বেশি আছে। তাহলে আমরা ডট পিসটা দেখলাম যে যত কম হবে তত ভালো, রিফ্রেশ রেট বেশি হলে ভালো, রেজুলেশন বেশি হলে ভালো, আর সাইজটা ডিপেন্ড করবে যে আমি আসলে কোন পারপাসে ইউজ করবে, সেই রেসপেক্টে সাইজ ইউজ করতে হবে। এবং সাইজের সাথে যেহেতু মানির একটা সম্পর্ক আছে ডিরেক্ট, যে যত বেশি সাইজ নেবেন আপনাকে পে তত বেশি করতে হবে। তো এটা আপনাকে কেয়ারফুলি চুজ করতে হবে যে আমি সাইজটা কত নিব। আর বাকিগুলোর ক্ষেত্রে দেখবো রেজুলেশন বেশি আছে কিনা, রিফ্রেশ রেটটা কি কনসিডারেবল কিনা, 75 বা তার থেকে বেশি কিনা,
ডট পিসটা কি মিনিমাম আছে কিনা। তাহলে এই জিনিসগুলো কনসিডার করে একটা মনিটরকে আমরা চুজ করব পারচেস করার জন্য। নেক্সট আমাদের পরবর্তী স্লাইডে যদি দেখেন এই টপিক গুলো বা যেগুলো নিয়ে কথা বললাম এগুলো এখানে বলা আছে, জাস্ট আমরা একটা একটু দেখে নেব। তাহলে যেটা আমরা বলা সাইজের কথা বলেছিলাম, যে সাইজ কি হতে পারে, 15 থেকে 25 ইঞ্চি হতে পারে, মিনিমাম 15 ইঞ্চি। যদিও 15 ইঞ্চি এখন আসলে আমাদের মার্কেটে নাই, আমরা হয়তো 17 বা 19 ইঞ্চি মনিটর, 19 ইঞ্চি এখন মানে মিনিমাম সাইজ হিসাবে ইউজ হয়। একটা সময় 15 বা 14 ইঞ্চিও ছিল মনিটর, বাট এগুলো এখন আর আমাদের ডেস্কটপের জন্য আমরা ইউজ করি না বা পাওয়া যায় না বাজারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা এখানে সেটা হচ্ছে ডায়াগোনাল মেজারমেন্ট। এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সাইজের ক্ষেত্রে সাইজটা আসলে আমরা কিভাবে মেজার করবো, তাহলে আমাদের স্ক্রিন যদি এরকম হয়, স্ক্রিন, এই যে মনিটর একটা স্ক্রিন, কারণ সাইজটা মাপবো কিভাবে, তাহলে সাইজটা মাপার অলওয়েজ নিয়ম হচ্ছে ডায়াগোনালি, তার মানে একটা কোণা থেকে আর একটা কোণা, যে কোনো একটা কোণা থেকে, কারণ এই ক্ষেত্রে যদি এইভাবে মাপি তাহলে এই কোণা থেকে এই কোণা, তাহলে এক কোণা থেকে আর এক কোণার যে ডিস্টেন্স এটাই আসলে আমাদের স্ক্রিন সাইজ। তার মানে হচ্ছে যদি আপনি স্কোয়ার সাইজের স্ক্রিন হয় তার মানে কি আপনি এদিক থেকে মাপলেও যা পাবেন এদিক থেকে মাপলেও এরকম পাবেন। বাট যদি স্কোয়ার সাইজ না এরকম হয়, আমাদের রেক্টাঙ্গুলার সাইজের স্ক্রিন হয়, তাহলে দেখেন স্ক্রিনটা কিন্তু আসলে চওড়ায় কম, বাট আমি যেহেতু মাপতেছি এই দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু আমার সাইজটা বেশি হচ্ছে। তাহলে এই রেসপেক্টে যদি আমাদের এই টাইপের মনিটর হয় সেখানে দেখা যাবে যে আমাদের এদিকে আমি কম পাচ্ছি, বাট সাইজটা কিন্তু সে বলতেছে 19 ইঞ্চি। কেন 19 ইঞ্চি বলছে, যেহেতু ডায়াগোনালি মাপতেছে, সে তো আর এরকম করে মাপতেছে না। তাহলে আমাকে মনিটরের সাইজ অলওয়েজ মেজার করা হয়, যে কোনো স্ক্রিন সাইজ, সেটা মনিটরের সাইজ হোক বা টেলিভিশনের সাইজ অথবা মোবাইল স্ক্রিনের সাইজ, অলওয়েজ কিন্তু আমরা ডায়াগোনালি মাপি, মানে এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত মেজার করি। তাহলে এটা আমরা দেখলাম। নেক্সট রেজুলেশনের কথা বলেছিলাম, রেজুলেশন মানেই ছিল যে নাম্বার অফ পিক্সেল। সেটা কিভাবে মাপবো, পার ইঞ্চিতে কতগুলো পিক্সেল আছে, সেটা মানে কি উইতে কতটুকু আছে, হাইটে কতগুলো আছে। তার মানে এখানে যত বেশি থাকবে তত বেটার রেজুলেশন আমি পাবো এবং তত ক্লিয়ারলি আমাদের ইমেজটাকে শো করবে। তার মানে কত ক্লিয়ার শো করবে এটা ডিপেন্ড করবে কার উপরে, রেজুলেশনের উপরে। তাহলে যত বেশি রেজুলেশন থাকবে তত ক্লিয়ার ইমেজ আপনি দেখতে পাবেন। খুব সিম্পল কনসেপ্ট। রিফ্রেশ রেট ব্যাপারটা বলেছিলাম, যে কতবার পার সেকেন্ডে কতবার আমাদের পিকচারটা রিড্রন হচ্ছে, মানে পিকচারটা কতবার আমার স্ক্রিনে রিজেনারেট হচ্ছে। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্ক্রিনের প্রত্যেকটা ডট, এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে তো অনেক ডট আছে, এরকম মিলিয়ন অফ ছোট ছোট ডট আছে। বাট আমরা দেখতে পাচ্ছি কি এই ডট গুলো তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই প্রত্যেকটা ডট পার সেকেন্ডে 75 অর মোর কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে। রিফ্রেশ হচ্ছে মানে এর কালারটা প্রত্যেক সেকেন্ডে 75 বা তার বেশি চেঞ্জ হচ্ছে। বাট আমরা এটা দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের যেই মানে দৃষ্টিশক্তি লিমিট, এই লিমিটটা এটাকে সাপোর্ট করে না। তাহলে আমি হিউম্যানের যেই দেখার এটা আসলে সাপোর্ট। আচ্ছা আমি দাও তো এই আপনি আর ওর আছে আসো আসো ওকে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কি হবে, রিফ্রেশ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 75 অর মোর বার। নেক্সট আমাদের যে টার্ম ছিল ডট পিচ। ডট পিচের ক্ষেত্রে বলতেছিলাম কি যে ডট পিচ মানেই ছিল অ্যামাউন্ট অফ স্পেস বিটুইন দ্য ডটস অফ এ স্ক্রিন, তার মানে দুইটা ডটের মাঝখানে স্পেসটাকে আমরা বলছিলাম ডট পিচ। এবং এটা যত ডিস্টেন্সটা কম হবে তত আমাদের আসলে বেটার রেজুলেশন পাওয়া যাবে। তাহলে এখানে কিছু বেসিক টার্ম বলা আছে, যে স্ক্রিনের ডট গুলোকে আমরা বলছিলাম পিক্সেল। তাহলে পিক্সেল কি জিনিস, একটা স্ক্রিনের ডট মানে একটা পিক্সেল। আর এক রো পিক্সেল, তার মানে একটা রোতে কতগুলো পিক্সেল আছে আমাদের, এই রো অফ পিক্সেলকে আমরা বলি স্ক্যান লাইন। স্ক্যান লাইন কি জিনিস, একটা রো অফ পিক্সেল, পিক্সেলের একটা রো। এরকম অনেকগুলো রো মিলে কিন্তু আমাদের পুরো একটা স্ক্রিন তৈরি হচ্ছে। তাহলে এক একটা রো কে আমরা বলতেছি স্ক্যান লাইন। তার মানে একটা স্ক্রিন তৈরি হচ্ছে অনেকগুলো স্ক্যান লাইন দিয়ে, ব্যাপারটা এরকম। তাহলে আমাদের কিছু মেজারমেন্ট দেওয়া দেখেন, যদি এরকম টাইপের হয় 640 × 480, এই ধরনের যদি আমাদের পিক্সেলের অপশন থাকে তাহলে বলা আছে রো, মানে রেজুলেশন খুবই লো। বা যদি এর থেকে একটু বেটার বলছি, নিচেটা দেখেন এখানে বলা আছে 1600 × 1200, তার মানে এর থেকে ভালো, হাই রেজুলেশন। এর থেকে যদি আরো বেশি বলি তাহলে আরো ভালো, মানে যত বেশি রেজুলেশন হবে তত আমরা বেটার কোয়ালিটির আউটপুট পাবো, ব্যাপারটা এরকম। আর ডট পিচের ক্ষেত্রে আমাদের দেখেন কিছু মেজারমেন্ট দেওয়া আছে, দেখেন এই যে 0.49 mm, তার মানে দুইটা ডটের মাঝখানে যদি এই পরিমাণ স্পেস থাকে এটাকে আমরা বলছি নট ভেরি গুড। বাট এর থেকে যদি আরো কম স্পেস থাকে 0.28 mm, হচ্ছে মাচ বেটার। আর এর থেকে আরো কম 0.26 অথবা তার থেকে আরো কম যদি হয় এক্সিলেন্ট। তার মানে আমাদের যত কম হবে এই ডিস্টেন্সটা, দুইটা পিক্সেলের মাঝখানে ডিস্টেন্স যত কম হবে তত ভালো হবে, তত বেটার আমরা আউটপুট পাবো, ব্যাপারটা এরকম।
তাহলে আমরা যদি আপনাকে জিজ্ঞেস করি এরকম কোশ্চেন যে একটা মনিটর পারচেস করব আমি, কোন কোন প্রপার্টি গুলোকে আমাকে কি করতে হবে, কনসিডার করতে হবে পারচেস করার ক্ষেত্রে, তখন আমরা বলবো যে সাইজ কনসিডার করবো আমরা, রেজুলেশনটাকে কনসিডার করবো, রেজুলেশন বেটার আছে কিনা, দেন আমরা ডট পিস কনসিডার করবো, ডট পিসটা কম আছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ রিফ্রেশ রেট কনসিডার করবো, রিফ্রেশ রেট কি 75 অর এর থেকে বেটার আছে কিনা। তাহলে এই জিনিসগুলো কনসিডার করে আমরা একটা মনিটর কেনার ব্যাপারে ডিসিশন নিতে পারি চাইলেই। নেক্সট যেই টপিক বা যে টার্ম আমরা দেখতে পাচ্ছি, ভিডিও কার্ড। ভিডিও কার্ড ব্যাপারটা হচ্ছে যেটার কাকে আমরা ভিজিএ কার্ড অথবা গ্রাফিক্স কার্ড বলে থাকি, ওটাই আসলে ভিডিও কার্ড। তাহলে এটার ডেফিনেশনে কি বলা হয় দেখেন, intermediary device between the CPU and the monitor। তাহলে আমরা সিপিইউ জানি যে কি করে, ডেটা প্রসেস করে, আর মনিটর কি করে, ডেটাগুলোকে আমাকে আউটপুট দেখায়। তার মানে সিপিইউ ডেটাটা প্রসেস করার পরে এই ডেটাটা কাকে পাঠাইতে হবে, মনিটরকে পাঠাইতে হবে, যাতে মনিটরটাকে আমাকে দেখাতে পারে স্ক্রিনে, তাই না? তাহলে এই জন্য বলা আছে যে সিপিইউ এবং মনিটর এই দুইটার মাঝখানে কে থাকে, এই যে ভিজিএ কার্ড বা ভিডিও কার্ড এটা থাকে। তার মানে প্রসেসর প্রসেস করার পরে এটা ভিডিও কার্ডের থ্রুতে এই মনিটরের কাছে আসে এবং মনিটরে আমাকে আউটপুটে দেখায় ব্যাপারটা। এই জন্য বলা আছে কন্ট্রোলস হাউ থিংস লুক অন দি স্ক্রিন। তার মানে আমার স্ক্রিনে আমি মনিটরে কি ধরনের আউটপুট দেখবো ওটা ডিপেন্ড করে কার উপরে, এই ভিডিও কার্ডের উপরে। তার মানে ভিডিও কার্ডের থ্রুতে যেহেতু আমাদের আউটপুটটা আসতেছে, তাহলে ভিডিও কার্ড যদি ভালো কোয়ালিটির না হয়, ভিডিও কার্ড যদি হাই রেজুলেশনের না হয়, তাহলে আপনি আউটপুটে হাই রেজুলেশন পাবেন না, স্বাভাবিক কথা। তার মানে আমরা স্ক্রিনে যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটা কন্ট্রোল হচ্ছে কার রেসপেক্টে, ভিডিও কার্ডের রেসপেক্টে। তাহলে ভিডিও কার্ড বা ভিডিও কন্ট্রোলার একই জিনিস, যার কাজ হচ্ছে সিপিইউ থেকে ভিডিও সিগন্যালকে রিসিভ করে মনিটরের কাছে পাস করা এবং মনিটর ওই সিগন্যালটাকে আমাকে আউটপুটে দেখানো। এটুকুই সিম্পলি আমরা মনে রাখার যে চেষ্টা করি। নেক্সট যে ডিভাইসের কথা আমরা দেখবো সেটার নাম হচ্ছে প্রজেক্টর। তাহলে আমরা সবাই ক্লাসরুমে প্রজেক্টর দেখি। প্রজেক্টরের বেসিক কাজ হচ্ছে মনিটর স্ক্রিনে যেভাবে আমরা আউটপুট দেখতে পাই, প্রজেক্টরও ওই সেম আউটপুটটাই দেখতে পাই, বাট ইউজটা ডিফারেন্ট। যে মনিটর আমরা হয়তো সিঙ্গেল ইউজের জন্য ইউজ করতে পারি, বাসায় হয়তো আমি কম্পিউটারে কাজ করি, সেক্ষেত্রে আমার মনিটরে এনাফ, ওখানে আমি ভিডিও দেখতে পারি, কোনো গেমসও খেলতে পারি, কোনো একটা কাজও করতে পারি। বাট যখন আমি ক্লাসরুমে বা কোনো লার্জ অডিয়েন্সের ভিতরে কোনো কিছু দেখাবো, কোনো একটা প্রেজেন্টেশন দিব, কোনো একটা হয়তো ডকুমেন্টারি দেখাবো অথবা কোনো একটা ক্লাস লেকচার দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে মনিটর দিয়ে দেখানোটা সুইটেবল না, কারণ মনিটর স্ক্রিন তার লিমিটেড সাইজ, হয়তো আমাকে যত যত ইঞ্চি মনিটর ততটুকু আমি দেখাইতে পারবো, আর একসাথে তো অনেককে দেখাইতেও পারবো না। সেক্ষেত্রে আমাদের কি অপশন, আমরা প্রজেক্টর ইউজ করি যাতে লার্জ স্ক্রিনে আমাদের আউটপুটটা শো করা যায়। তাহলে মনিটর এবং প্রজেক্টরের ডিফারেন্স শুধুমাত্র স্ক্রিন সাইজ, যেখানে আমরা অনেক বড় স্ক্রিনে দেখাইতে পারি কোন একটা ওয়ালে অথবা কোন একটা বড় স্ক্রিনে, যেটা মনিটর দিয়ে হয়তো সম্ভব না। তাহলে আমাদের যখন লার্জ অডিয়েন্সের জন্য ইউজ করতে হবে কোন একটা পারপাসে, তখন আমাদের ইউজ করতে হবে প্রজেক্টর, যার কাজ হচ্ছে কোন একটা ইমেজকে আমাকে প্রজেক্ট করতেছে কোন একটা সারফেসে, যেটা আমরা আসলে মানে বড় স্ক্রিনে দেখাতে পারতেছি, ব্যাপারটা এটুকুই। তাহলে ডিফারেন্ট মানে আমাদের প্রজেক্টরে কিছু ইমেজ দেওয়া আছে, জাস্ট এটা আর কিছুই না। নেক্সট আমাদের যেটা ইউজ করি পপুলারলি সেটা হচ্ছে প্রিন্টার। খুবই ইম্পর্টেন্ট আমাদের আউটপুট রেখে চিন্তা করতে পারেন, প্রিন্টার। তাহলে প্রিন্টারকে আমরা কেন বলতেছি ইম্পর্টেন্ট, যেহেতু প্রিন্টার দিয়ে আমরা কোনো একটা হার্ড কপি তৈরি করতে পারি। হার্ড কপি আমরা প্রথমেই বলছিলাম যে আউটপুট দুই রকম হতে পারে, সফট কপি অ্যাজ ওয়েল অ্যাজ হার্ড কপি। তাহলে সফট কপি যে ব্যাপারটা ছিল সেটা আসলে আমরা শুধু দেখতে পাইতাম স্ক্রিনে অথবা শুনতে পাইলাম কোনো একটা সাউন্ড, বাট ওটা কিন্তু আমরা টাচ করতে পারতেছি না। তাহলে যদি টাচ করতে হয় তাহলে অবশ্যই আমার কি করতে হবে, একটা প্রিন্ট আউট নিতে হবে, যেটা আমরা ডকুমেন্ট হিসাবে কোথাও সাবমিট করতে পারবো। ধরেন আপনাকে অ্যাপ্লিকেশন লিখলেন বাসায় একটা, এখন এটা তো সাবমিট করতে হবে। তাহলে সাবমিট করতে হলে এটাকে প্রথমে একটা কপি করতে হবে, প্রিন্ট করতে হবে, দেন এটাকে ইউনিভার্সিটি সাবমিট করলেন যে আমার অ্যাপ্লিকেশন এটা। তার মানে প্রিন্টারের কাজ হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, যে বলা আছে দেখেন ডেফিনেশন, ইলেকট্রনিক ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস টেক্সট ফাইল অর ইমেজ from a computer and transfer them to a medium such as paper। খুব সিম্পল কনসেপ্ট, যে আমাদের কম্পিউটারের ভিতরে একটা ইলেকট্রনিক ফাইল আছে, ধরেন সেটা হতে পারে কোনো একটা টেক্সট ফাইল, যেটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা টাইপ করছি আমি, অথবা একটা ছবি আছে আমার, ডিজিটাল ইমেজ। আমি চাই এই ছবিটা অথবা এই টেক্সটটাকে কাগজের উপরে নিয়ে আসতে, যাতে এটাকে আমি কোথাও কাউকে দিতে পারি অথবা কোথাও স্টোর করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার কোন ডিভাইসটা লাগবে, প্রিন্টার লাগবে। তাহলে প্রিন্টারের কাজই হচ্ছে একটা টেক্সট ফাইল বা একটা ইমেজ ফাইলকে কম্পিউটার থেকে একটা কাগজের উপরে ট্রান্সফর্ম করে দেওয়া, এটুকুই তার কাজ। তাহলে আরেকটা ডেফিনেশন বলা আছে দেখেন, এই আউটপুট ডিভাইস
দ্যাট প্রডিউস এ হার্ড কপি অন পেপার। তাহলে যেহেতু সে হার্ড কপি প্রডিউস করতেছে, তাহলে এই জন্য বলছে যে একটা হার্ড কপি প্রডিউস করার জন্য আমরা এই ডিভাইসটা ইউজ করতেছি। নেক্সট আমরা প্রিন্টারের দুটো টাইপ দেখবো, বেসিক দুটো টাইপ আছে প্রিন্টারের। মনিটরে যেমন দুটো টাইপ দেখছিলাম, সিআরটি, এলসিডি বা এলইডি, একইভাবে প্রিন্টারের ক্ষেত্রে আমরা দুইটা বেসিক ক্যাটাগরি বলতে পারি। একটা নাম হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, ইম্প্যাক্ট, একটা হচ্ছে ইম্প্যাক্ট, আর একটাকে বলছে নন ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট এটা হচ্ছে প্রিন্টারের দুইটা টাইপ। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টার বলতে আমরা কি বুঝাই, মানে আমরা জাস্ট একটু বেসিক আলোচনা করছি। ইম্প্যাক্ট প্রিন্টার বলতে আমরা কি বুঝাই আর নন ইম্প্যাক্ট বলতে কি বুঝাই। তাহলে ইম্প্যাক্ট এই কনসেপ্টটা হচ্ছে এরকম যে ইম্প্যাক্ট মানে হচ্ছে আমরা সবাই হয়তো ফটোকপি মেশিন দেখছি, তাই না? ফটোকপি মেশিন দেখছেন কজন বলেন তো? ফটোকপি করার মেশিন সবাই দেখছেন, আমরা অলমোস্ট সবাই ফটোকপি করছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য। জি স্যার। ফটোকপি মেশিন, হ্যাঁ ফটোকপি মেশিন এক ধরনের মেশিন। আর একটা মেশিন ছিল আমাদের একটা সময়, যেটা টাইপ রাইটার মেশিন। এটা দেখছেন কজন বলতে পারেন? টাইপ রাইটার মেশিন ছিল একটা সময়, টাইপ রাইটার দেখছেন কেউ? টাইপ রাইটার, জি স্যার দেখছি। কম্পিউটার আসার আগে, বাজারে কম্পিউটার আসার আগে আমরা এই টাইপ রাইটার মেশিন দিয়ে কিছু টাইপ করতাম, ডিফারেন্ট টাইপ অফ চিঠিপত্র, অফিসিয়াল ডকুমেন্ট গুলো কিন্তু ওই বিভিন্ন সরকারি অফিসে দেখতেন যে টাইপ রাইটার ছিল। ওই টাইপ রাইটার দিয়ে ডিফারেন্ট কিছু টাইপ করতো, টাইপ করে ওটাকে হয়তো অফিসিয়াল ইউজ করতো। তাহলে টাইপ রাইটার যখন আমরা একটা ইউজ করি, দেখবেন যে টাইপ রাইটার যখন অপারেট করে অনেক সাউন্ড হয়, শুনছেন কিনা? যে যারা যারা অপারেট করে দেখবেন যে প্রত্যেকটা বাটনে চাপ দিলে সাউন্ড আসে, বাট কিবোর্ড দিয়ে যখন টাইপ করেন তখন সাউন্ড আসে না অতটা, তাই না? তাহলে টাইপ রাইটারে আমরা যখন কোনো একটা প্রিন্ট করি বা কোনো একটা লেটারে প্রেস করি, ওই টেকনোলজি কেউ দেখে থাকেন দেখবেন যে টাইপ রাইটারে যে অনেকগুলা কি আছে, অনেকগুলা নিচে যে কিবোর্ডের মতো অনেকগুলা কি লেখা আছে, এবিসিডি এরকম লেখা আছে। এবং আমি যখন এর উপরে চাপ দেই দেখবেন যে এর সাথে একটা মেটাল আর্ম আছে, এবং ওই মেটাল আর্মের মাথায় ওই এ অক্ষরটা লেখা থাকে। এবং আমার যে কাগজটা থাকে, কাগজের উপর একটা কালির একটা রিবন থাকে, মানে কালির একটা এরকম চওড়া একটা রিবন থাকে। ধরেন এটা আমার কাগজ, যদি এখানে বলি যে ধরেন এটা আমার কাগজ, যার যার উপরে আমি টাইপ করব, এর উপরে এইখানে ধরেন একটা কালির প্যাড আছে, যে এটা ধরেন কালির প্যাড, এটা ধরেন কালো কালির একটা পুরা এটা কালো কালির একটা ফিতার মতো, অথবা লাল কালির লাল কালির একটা ফিতা। এখন এখানে লেখা আছে আমাদের এ বি সি ডি এরকম লেখা আছে আমাদের কি, মানে প্রত্যেকটা কিতে যখন আমি এ প্রেস করতেছি, এ প্রেস করলে এর সাথে একটা মেটাল আর্ম আছে, ওই আর্মের মাথায় লেখা আছে এ। ওই এটা যখন আমি এই চাপ দিচ্ছি তখন এই আর্মটা এসে আমার এই কালির উপর একটা ধাক্কা খাচ্ছে, ফলে এই এর ছাপটা আমার কাগজে উঠে যাচ্ছে, ব্যাপারটা এরকম। আবার যদি এটা বি হয়, তাহলে বি তে যখন চাপ দিচ্ছেন এর মাথায় লেখা আছে বি, ওই একটা লোহার একটা পাতের মতো ওর মাথায় বি লেখা আছে। তাহলে যখনই চাপ দিচ্ছেন এখানে, ওই বিটা এসে এই কাগজের উপরে একটা চাপ দিচ্ছে, ফলে ওই বি এর ছাপ আপনার কাগজে চলে যাচ্ছে। তাহলে এইভাবে করে টাইপ হইতো ওই সময়। তাহলে এখানে যেহেতু দেখেন কাগজের সাথে আপনার যে মেশিন, ওর সাথে কি ডিরেক্ট কন্টাক্ট হচ্ছে না, মানে প্রেস করে করে মানে চাপ দিয়ে দিয়ে আপনাকে কিন্তু ওই অক্ষরের ছাপ উঠাইতে হচ্ছে। তাহলে এই ধরনের টেকনোলজি যদি আমরা ইউজ করি, ওই টেকনোলজিকে আমরা বলি হচ্ছে ইম্প্যাক্ট টেকনোলজি। ইম্প্যাক্ট মানে হচ্ছে যেইখানে মানে প্রিন্টিং মেকানিজমের সাথে আমাদের পেপারের ফিজিক্যালি কোনো কন্টাক্ট হয়, ফিজিক্যালি দুইটাকে আমরা কন্টাক্ট হয় যখন, তখন আমরা বলি ইম্প্যাক্ট। আর নন ইম্প্যাক্ট হচ্ছে কোনো ফিজিক্যাল কন্টাক্ট হবে না। তাহলে ইম্প্যাক্ট প্রিন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা আসলে সাউন্ড হয়, অনেক অনেক সাউন্ড করে যখন আমরা টাইপ করি, অনেক সাউন্ড হয়, বা এই ধরনের প্রিন্টারে দেখবো যে অনেক সাউন্ড নিয়ে কথা বলবো আমরা। আর নন ইম্প্যাক্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে ফিজিক্যালি কোনো এই যে পেপারের সাথে প্রিন্টিং মেকানিজমের ডিরেক্ট কোনো কন্টাক্ট হবে না। যেমন ফটোকপির কথা বলছিলাম প্রথমেই, যেটা যে আমি যখন একটা ফটোকপি করতে যাই, দেখেন ফটোকপি করার ক্ষেত্রে কি করি, উপরের দিকে আমি এখানে আমার অরিজিনাল কপিটা দেই, আর নিচের ট্রেতে এখানে আমি এত ব্ল্যাঙ্ক পেপার দিলাম, দিয়ে যখন কমান দিলাম সে কি করে, এই যে ছবিটার একটা স্ক্যান করে, মানে একটা লাইট দিয়ে সে একটা স্ক্যান করে, এরপরে ওইটারই একটা কপি এটার উপরে পেয়ে যায়। তার মানে এই যে এটার সাথে অথবা এই কাগজের সাথে ডিরেক্ট কিন্তু আমাকে কি হচ্ছে না, ফিজিক্যালি এরকম কোনো কোথাও ওই যে এখানে যেমন প্রত্যেকটা অক্ষর চাপ দিয়ে চাপ দিয়ে আনতে হচ্ছে, এরকম কিন্তু আনতে হচ্ছে না। তাহলে এই টেকনোলজিটাকে আমরা বলি নন ইম্প্যাক্ট টেকনোলজি। এইটা নিয়ে আমরা জাস্ট একটু দুইটা মনে রাখবো যে প্রিন্টারের ক্ষেত্রে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইম্প্যাক্ট যেখানে ফিজিক্যাল কন্টাক্ট হয় না, সরি, ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা কি করি, ফিজিক্যাল কন্টাক্ট হচ্ছে, আর নন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল কন্টাক্ট হচ্ছে না। তাহলে আমরা জাস্ট এখান থেকে জাস্ট এত কিছু পড়বো না, শুধু এখানে একটা জিনিস মনে রাখবো। দেখেন জাস্ট ওই কথাটা এখানে বলা আছে ইম্প্যাক্ট প্রিন্টার কি করে, বাট আমরা ডিটেলস পড়ার দরকার নেই। শুধুমাত্র আমরা মনে রাখবো ইম্প্যাক্টের ক্ষেত্রে যে টেকনোলজিটা আমরা ফলো করি সেটা হচ্ছে এই যে টাইপ রাইটারের টেকনোলজি।
টাইপরাইটার যে টেকনোলজি ফলো করে এই প্রিন্টার গুলো ওই সেম টেকনোলজি ফলো করে কাজ করে। এবং এই প্রিন্টার গুলো এখন বাজারে আসলে আউটডেটেড হয়ে গেছে, এগুলো আমরা এখন আর ইউজ করি না। এই টাইপের প্রিন্টার গুলো যেমন এই ফটোকপি বা টাইপরাইটার মেশিনটা যেমন আউটডেটেড হয়ে গেছে, একইভাবে এই টাইপের প্রিন্টার গুলো আউটডেটেড। তাহলে এখানে আসলে প্রিন্টিং স্পিড অনেক স্লো ছিল, অনেক সময় লাগতো এক একটা লাইন লাইন প্রিন্ট করতে হতো, একটা লাইন ধরে 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 প্রিন্ট করতে হতো, অথবা একটা অক্ষর করে প্রিন্ট করতে হতো। তাহলে এই টাইপের প্রিন্টার গুলোকে আমরা ইম্প্যাক্ট বলি। তাহলে এটা কিছু নাম আছে, একটু যদি দেখি। একটা নাম বলা আছে ডেইজি হুইল প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার। একটা নাম আছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার, একটা নাম আছে লাইন প্রিন্টার। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা যে ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো, তাহলে আমরা জাস্ট এই প্রিন্টারের নামগুলো তখন বলতে পারি যে ইম্প্যাক্ট হচ্ছে ডেইজি হুইল, ডট ম্যাট্রিক্স এবং লাইন। লাইন প্রিন্টের ব্যাপারটা হচ্ছে এক একটা লাইন করে সে প্রিন্ট করতে পারে, একটা লাইন প্রিন্ট হয়ে গেলে পরবর্তী লাইন আবার প্রিন্ট করে, এরপরে আবার লাইন। তার মানে লাইন বাই লাইন প্রিন্ট করতে পারে যে প্রিন্টার গুলো, সেটাকে আমরা লাইন প্রিন্টার। আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার কি করতে পারে, একটা করে ডট প্রিন্ট করতে পারে, মানে শুধু একটা ফোঁটা দিতে পারে আর কিছু পারে না। এখন যদি আমি এ লিখতে চাই, খেয়াল করেন, আমি লিখতে চাই এ। এখন এটাকে যদি সে ডট দিয়ে লিখতে চায়, সেটা কিভাবে লিখবে? এখানে সে অনেকগুলো ডট লিখবে, এরকম ডট 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 ডট, এরকম ডট লিখে লিখে এর এই 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 পাশটা তৈরি করলো। আবার এখানে যদি অনেকগুলো ডট 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 দেয়, তাহলে এর এই পাশটা হয়ে গেল। মাঝখানে যদি কিছু ডট 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 দেয়, তার মানে এটা হয়ে গেছে। এভাবে অনেকগুলো ডট দিয়ে সে একটা অক্ষর লিখতে পারে। তাহলে এটা হচ্ছে এই প্রিন্টারের ব্যাপার ছিল। তাহলে এগুলো আদি যুগের প্রিন্টার ছিল, মানে প্রাথমিক যুগের প্রিন্টার ছিল, যেখানে আমরা এই ধরনের টেকনোলজি ফলো করতাম। বাট এখন আমরা এই ধরনের টেকনোলজি ইউজ করি না। জাস্ট নাম মনে রাখতে পারি, ইম্প্যাক্ট হচ্ছে এই টাইপের প্রিন্টার গুলোকে আমরা ইম্প্যাক্ট বলি। আর মডার্ন যে প্রিন্টার গুলো ইউজ করি সেগুলো সবই হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার, যেটা আসলে এই যে আমাদের যে ফটোকপি মেশিনের যে মেকানিজমের কথা বলছিলাম ওইভাবে কাজ করে, যেখানে আসলে আমাদের কোনো ফিজিক্যাল বা ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট হয় না, প্রিন্টিং মেকানিজমের সাথে পেপারের কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট হয় না। ফলে কি হচ্ছে, এখানে নয়েজও তৈরি হয় না, মানে নয়েজ হয় না। বাট এখানে আগের প্রিন্টার গুলো কি নয়েজ ছিল, এখানে অনেক নয়েজি প্রিন্টার, অনেক শব্দ করতো প্রিন্ট করার সময়। বাট এই প্রিন্টার গুলো সাউন্ডলেস প্রিন্টার বলতে পারেন। তাহলে এখানে আমাদের কিছু নাম আছে, নামগুলো একটু দেখি কি আছে। লেজার প্রিন্টার, তাহলে আপনারা যদি কেউ প্রিন্টার ইউজ করে থাকেন, দেখবেন অফিসগুলোতে লেজার প্রিন্টার ইউজ করে। বাসা বাড়িতে হয়তো অনেকে আমরা যারা প্রিন্টার ইউজ করি তারা তো ইনজেক্ট প্রিন্টারটা ইউজ করি, ইনজেক্ট। আবার ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ এবং থার্মাল প্রিন্টার ইউজ করে। তাহলে এই প্রিন্টার গুলো সবই হচ্ছে আমাদের নন ইম্প্যাক্ট টাইপে পড়বে। তাহলে এখান থেকে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে প্রিন্টারের ডিফারেন্ট ক্যাটাগরি গুলো কি, তখন আমরা বলবো ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট, এবং কিছু এক্সাম্পল দিয়ে দেবো। ইম্প্যাক্ট হচ্ছে এই প্রিন্টার গুলোকে ইম্প্যাক্ট বলতেছি, এবং এই যে লেজার, ইনজেক্ট অথবা থার্মালকে আমরা বলছি নন ইম্প্যাক্ট। জাস্ট এটুকুই আমরা প্রিন্টার থেকে আইডিয়া নিলাম। সিমিলারলি দেখেন, প্রিন্টারে কিছু ক্যারেক্টারিস্টিক্স বলতেছি, প্রিন্টার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কিছুক্ষণ আগে আমরা মনিটর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলে আসছি, যে একটা মনিটর আমি কিনবো তখন কি কি জিনিস আমাকে কনসিডার করতে হবে। সিমিলার টার্ম, যে প্রিন্টার যদি কিনি আমি, তাহলে আমার আবার কি কি জিনিস কনসিডার করতে হবে। তাহলে এখানে চারটা মেইন পয়েন্ট দেখতে পাচ্ছি, যে একটা প্রিন্টার যখন আমি পারচেস করব তখন আমাকে আসলে প্রথমেই দেখতে হবে ইমেজ কোয়ালিটি। কেননা প্রিন্টার আমি কিনতেছি কি জন্য, যে কোনো একটা প্রিন্ট আউট বা মানে ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য। এখন ওই ডকুমেন্টের কোয়ালিটিটা কেমন আসবে এটা কনসার্ন আমার, তাই না? এটা কি আসলে বেটার কোয়ালিটির আউটপুট দিচ্ছে নাকি লো কোয়ালিটির আসতেছে। মাঝে মাঝে দেখেন, আমি যখন কোথাও আমরা শপিং মলে যখন যাই, দেখেন শপিং মলে যাওয়ার পরে যখন আপনি কোনো একটা কোনো কিছু পারচেস করার পর যখন বিল দিচ্ছেন কাউন্টারে, দেখবেন ওরা কিন্তু আপনাকে একটা ছোট্ট মানে ইনভয়েস দেয়। আমরা যে সুপার শপ গুলোতে যাই, যারা কম্পিউটারে বিল প্রসেস করে, দেখবেন আপনি যখন কাউন্টারে যে বিল দিতে যাবেন, ও আপনাকে ছোট্ট একটা কাগজ দিচ্ছে, বিলের কপি দিচ্ছে। এবং ওই বিলের কপিতে যেই লেখাগুলো থাকে, দেখবেন যেগুলো খুবই লো কোয়ালিটির লেখা, মানে অত বেশি মানে ক্লিয়ার লেখা না, অস্পষ্ট। অথবা আপনি যদি একটু হাত দিয়ে মানে এটাকে মানে মোছা দেন, তাহলে দেখবেন যে হঠাৎ কালি উঠে গেছে, এরকম টাইপের অবস্থা। তাহলে এগুলো হচ্ছে লো কোয়ালিটির প্রিন্টার। বাট আমি যদি চিন্তা করি যে আমি একটা ফটো মানে প্রিন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে তো ওই টাইপের প্রিন্টার দিয়ে ফটো প্রিন্ট করি, দেখা যাবে যে প্রিন্টারের দিয়ে ফটো প্রিন্ট করলে ফটোই আসবে না হয়তো, বা দেখতে খুবই বাজে মনে হবে। তার মানে আমরা কোন পারপাসে ইউজ করব ওই রেসপেক্টে আমাকে চিন্তা করতে হবে যে ইমেজের কোয়ালিটিটা কেমন লাগবে। যদি আমি ফটো প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে অবশ্যই হাই কোয়ালিটির প্রিন্টার কিনতে হবে, যেগুলো আসলে অনেক বেশি মানে কোয়ালিটিফুল ইমেজ আমাকে আউটপুট দিবে। যেটা আমরা হয়তো স্টুডিওতে যখন ছবি তুলি, দেখবেন ওদের যেই প্রিন্টিং মেকানিজম আছে, অনেক জায়গায় দেখবেন অনেক ভালো ফটো আউটপুট আসে, কোথাও হয়তো লো কোয়ালিটির আউটপুট আসে। তার মানে ইমেজ কোয়ালিটি একটা ইম্পর্টেন্ট, যে আমাকে যে প্রিন্টার কিনতেছি ও কি পরিমাণ কোয়ালিটির আউটপুট দিবে। আমার ছবির কোয়ালিটি ভালো, বাট প্রিন্টারের কোয়ালিটি খারাপ হলে কি হবে, আমার তো আউটপুট খারাপ দিবে। সেকেন্ড, আমাকে কনসিডার করতে হবে স্পিড। স্পিড মানে হচ্ছে
সে কত সময় নিবে, মানে 1 মিনিটে সে কয়টা কয়টা পেজ প্রিন্ট করতে পারবে। এখন যদি এরকম হয় যে আমার 1 মিনিটে 10টা পেজ প্রিন্ট করতে পারে, এই জিনিসটাকে আমাদের লেখা থাকবে কোথায়? প্রিন্টার যখন কিনবেন দেখবেন প্রিন্টারের স্পেসিফিকেশন লেখা থাকে বক্সের উপরে। ওখানে বলা থাকে যে 10 ppm। পিপিএম, এই পিপিএম এর ফুল মিনিং হচ্ছে আসলে পেজ পার মিনিট। এই প্রথম পি দিয়ে মিন করি পেজ, সেকেন্ড পি দিয়ে বলছি পার, আর এম দিয়ে মিন করছি মিনিট। তার মানে যদি লেখা থাকে 10 ppm, তার মানে ওই প্রিন্টার দিয়ে আপনি সর্বোচ্চ মিনিটে 10টা পেজ প্রিন্ট করতে পারবেন। তাহলে যদি আপনার আরো বেশি লাগে, তাহলে আপনাকে বেশি পিপিএম আছে এমন মনিটর গুলো চুজ করতে হবে। তাহলে আপনি বুঝবেন যে আমি কমার্শিয়াল পারপাসে ইউজ করবো, সেক্ষেত্রে হয়তো আমার হয়তো 30টা পেজ প্রিন্ট করা লাগবে 1 মিনিটে। তাহলে আমি ওই রেসপেক্টে আমাকে স্পিডটাকে কনসিডার করতে হবে যে কত স্পিডে আমাকে প্রিন্ট করবে সে। নেক্সট আছে ইনিশিয়াল কস্ট। তাহলে ইনিশিয়াল কস্ট মানে হচ্ছে খুব সিম্পল, যে আমি যখন একটা মনিটর কিনবো আমার তো একটা কস্টিং এর ব্যাপার আছে, যে কত পরিমাণ আমাকে খরচ করতে হবে প্রিন্টার কেনার জন্য, কারণ প্রিন্টারের একটা তো প্রাইস আছে। এখন আমি যখন প্রিন্টার কিনতে যাব দেখবেন যে কিছু কিছু প্রিন্টারের প্রাইস হচ্ছে হয়তো 8-10 হাজার টাকা, আবার কত কোনো প্রিন্টার দেখবেন যেটার দাম হয়তো 50-60 হাজার, 1 লাখ টাকা হতে পারে। তাহলে আমার কাছে বাজেট কেমন আছে ওটা একটা ফ্যাক্টর এখানে, যে আমি আসলে কি পরিমাণ ইনভেস্ট করব প্রিন্টার কেনার ক্ষেত্রে, ওইটাকে বলছি ইনিশিয়াল কস্ট। তাহলে আমার বাজেটটাও আমাকে কিন্তু কনসিডার করতে হবে, কেননা প্রিন্টারের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের রেঞ্জ আছে। কারণ আপনি যদি লেজার প্রিন্টার কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি পে করতে হবে, আমি যদি ইনজেক্ট কিনি তাহলে অবশ্যই কম কম দামে কিনতে পারবো, ব্যাপারটা এরকম। নেক্সট বলা আছে কস্ট অফ অপারেশন। কস্ট অফ অপারেশন কি জন্য ইম্পর্টেন্ট, যে আসলে প্রিন্টার যখন আপনি কিনবেন, কেনা তো হয়ে গেল, এখন এটাকে আপনি তো ইউজ করবেন, তাহলে ইউজ করতে গেলে আপনার কিছু অপারেশনাল কস্ট লাগবে। একটা প্রিন্টার কি অপারেশনাল কস্ট বলতে আমরা বোঝাই প্রিন্টারে কালি লাগে, তাই না? প্রিন্টার ইউজ করতে গেলে আমার কালি ইউজ করতে হয়, কারণ কালির আবার একটা কস্ট আছে। এখন দেখবেন এক এক প্রিন্টারের ক্ষেত্রে কালির প্রাইস এক এক রকম। তাহলে আমি যদি এমন একটা প্রিন্টার কিনলাম যে প্রিন্টারটা আসলে দামে সস্তা, বাট ওইটার যেই কালি ওটা অনেক বেশি এক্সপেন্সিভ। হয়তো সে আমি প্রথমবার যখন কিনলাম তখন ওটা যখন শেষ হয়ে যাবে কালি, দ্বিতীয়বার রিফিল করতে যেয়ে দেখলাম যে অনেক টাকা দাম কালির। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আমার জন্য কস্ট এফেক্টিভ হচ্ছে না কিন্তু। বাট আমি যে একটা প্রিন্টার কিনে যেটা দাম মোটামুটি ভালো একটা দাম দিয়ে কিনছি আমি, বাট ওটার যে পরবর্তী যখন রিফিল করবো ওটার কালির কস্টটা দাম কম তুলনামূলক ভাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথমবার একটু ইনভেস্ট বেশি করলেও পরবর্তীতে আপনার সেভিং হচ্ছে, ব্যাপারটা এরকম। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে যে আসলে যেই প্রিন্টারটা কিনতেছি ওটা কি আমি, যেহেতু এটা আমি পরবর্তীতে আবার ইউজ করব, সেক্ষেত্রে দ্বিতীয়বার যখন আমি রিফিল করব তখন আমার প্রাইস কেমন পড়বে, অথবা যদি কোনো একটা পার্টস প্রবলেম হয় সেটা কি ওই পার্টসটা অ্যাভেলেবেল আছে কিনা মার্কেটে, যে আমি এটাকে রিপেয়ার করতে পারবো কিনা। এই জিনিসগুলোকে আমরা বলছি কস্ট অফ অপারেশনের ক্ষেত্রে আমরা কনসিডার করব। তাহলে এই যে 4টা পয়েন্ট আছে, ইমেজ কোয়ালিটি, স্পিড, ইনিশিয়াল কস্ট এবং কস্ট অফ অপারেশন, এগুলোকে মাথায় রেখে আমরা একটা প্রিন্টারকে চুজ করব যে কোনটা আমি পারচেস করব। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর 2 একটা স্লাইড আসছে। নেক্সট স্লাইডটা বলা আছে প্লোটার। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম যে প্লোটারও একটা আউটপুট ডিভাইস, তবে প্লোটারের কাজ হচ্ছে কি একটা স্পেশাল টাইপ অফ আউটপুট প্রোভাইড করা। তাহলে ডিফারেন্স হচ্ছে প্রিন্টারের থেকে শুধুমাত্র যে প্রিন্টারে যেহেতু আমরা লিমিটেড সাইজের আউটপুট পাই, বাট প্লোটারের ক্ষেত্রে আমরা একটা লার্জ সাইজের আউটপুট পাই। তার মানে এখানে দেখেন একটা বড় সাইজের আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি। তাহলে এই ধরনের পিকচার প্রিন্ট করার জন্য আমাকে এই যে স্পেশাল টাইপ অফ মেশিন ইউজ করতে হচ্ছে, যেটার নাম হচ্ছে প্লোটার, আর কিছুই না। তাহলে যখন আমরা বড় ফরম্যাটের কোনো একটা ইমেজকে প্রিন্ট করতে চাই, সেটা হতে পারে কোনো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, হতে পারে কোনো ম্যাপ, হতে পারে কোনো ব্যানার, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এই প্লটার মেশিন গুলো ইউজ করি। আরো কিছু সুবিধা আছে প্লটারের, দেখেন এই যে হাই কোয়ালিটির গ্রাফিক্স প্রিন্ট করার জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ মেশিন গুলো ইউজ করতেছি, এগুলোকে বলছি প্লটার। নেক্সট যে টার্মটা বলা আছে স্পিকার। তাহলে স্পিকার বা সাউন্ড বক্স একই জিনিস। স্পিকার বা সাউন্ড বক্সের কাজ হচ্ছে একটা সাউন্ড আউটপুট প্রোভাইড করা আমাকে। তাহলে এখানে স্পিকার নিয়ে যখনই কথা বলবো, এখানে দেখেন 2টা আলাদা আলাদা ডিভাইসের কথা বলা আছে। যদি খেয়াল করি, প্রথমে বলা আছে সাউন্ড কার্ড, একটা বলা আছে সাউন্ড কার্ড, একটা বলা আছে স্পিকার, দুইটা কিন্তু আলাদা জিনিস। এই সাউন্ড কার্ডের কাজ হচ্ছে প্রথম, তার মানে আমার কম্পিউটারে যদি সাউন্ড কার্ডই না থাকে বা সাউন্ড কার্ড নষ্ট থাকে, তাহলে আমি স্পিকার যতই লাগাই আমি কিন্তু সাউন্ড শুনতে পাবো না। তাহলে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে সাউন্ড কার্ডের, দেন কাজ হচ্ছে স্পিকারের। তাহলে সাউন্ড কার্ডের কাজটা কি আসলে, ধরেন আমার কম্পিউটারে একটা সং রাখা আছে, MP3 সং। এখন এই সং তো আমার কম্পিউটারে কোন ফরম্যাটে আছে, 0101 এই ফরম্যাটে আছে। আমরা জানি যে কম্পিউটারে সবকিছুই 0101 বা বাইনারি ফর্মে থাকে। যখনই আমি এই গানটাকে শুনতে চাই, মানে এই গানের উপরে যখন আমি ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, যেটাকে আমি প্লে করতে চাই, তখন প্রথমে কি কাজ হবে দেখেন, সাউন্ড কার্ড কি করবে,
ট্রান্সলেট দ্য ডিজিটাল সাউন্ড, এই যে ডিজিটাল সাউন্ড মানে কি, 0101 যে সাউন্ডটা আছে এটাই তো ডিজিটাল সাউন্ড, এই সাউন্ডটাকে সে কি করবে, ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করবে। তাহলে এই সাউন্ডটাকে সে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করবে। ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করার পর সেটাকে কার কাছে পাঠাবে, স্পিকারের কাছে পাঠাবে। তার মানে এই যে এই সাউন্ডটা ছিল ডিজিটাল সাউন্ড বা 0101 সাউন্ড, তাহলে প্রথমেই সাউন্ড কার্ড এই যে 0101 কে একটা ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করলো এবং আমার স্পিকার বা সাউন্ড বক্সের কাছে সেন্ড করলো। দেন স্পিকার বা সাউন্ড বক্স কি করবে, এই যে ইলেকট্রিক কারেন্টটা সে পাইলো ওটাকে সে সাউন্ড ওয়েভে কনভার্ট করবে। তাহলে যখন সাউন্ড ওয়েভে কনভার্ট করবে তখনই শুধুমাত্র আমি কিন্তু এটা শুনতে পাবো। ইলেকট্রিক কারেন্ট থাকা অবস্থায় কিন্তু আমি শুনতে পাচ্ছি না, বা 0101 অবস্থায় আমি শুনতে পাচ্ছি না। তার মানে আমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এই ডিজিটাল সাউন্ডটাকে ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করা, এজন্য আমাকে হেল্প করবে সাউন্ড কার্ড। নেক্সট, এই যে ইলেকট্রিক কারেন্ট ওইটাকে সাউন্ড ওয়েভে কনভার্ট করার জন্য আমার লাগবে স্পিকার। তার মানে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি সাউন্ড শুনতে চাই কম্পিউটারে, তাহলে আমার কি কি ডিভাইস লাগবে, মাস্ট আমাকে সাউন্ড কার্ড লাগবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে স্পিকার বা সাউন্ড বক্স লাগবে। আইদার স্পিকার অথবা আইদার সাউন্ড কার্ড আমি কিন্তু শুনতে পারবো না, দুইটাই লাগবে আমাকে মাস্ট। লাস্ট স্লাইডে আমাদের বলা আছে কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে আমরা এতক্ষণ যা নিয়ে কথা বললাম এই পুরোটাই ছিল আসলে আউটপুট হার্ডওয়্যার। যে কম্পিউটারে আমরা আউটপুট দেখার জন্য এরকম ডিফারেন্ট টাইপ অফ হার্ডওয়্যার গুলো ইউজ করি, যেগুলোকে আমরা আউটপুট হার্ডওয়্যার বলছিলাম। এবং আমরা দেখলাম যে এখানে দুইটা ক্যাটাগরি ছিল মেইনলি, একটা ছিল হচ্ছে হার্ড কপির জন্য আর একটা হচ্ছে সফট কপি আউটপুটের জন্য। নেক্সট স্লাইড বা লাস্ট স্লাইড আমরা দেখতে পাচ্ছি কমিউনিকেশন হার্ডওয়্যার। তাহলে এখানে আসলে তেমন ইনফরমেশন আমরা খুব বেশি দেখবো না। কমিউনিকেশন হার্ডওয়্যার বলতে আমরা বোঝাচ্ছিলাম যে এমন টাইপের হার্ডওয়্যার গুলো যেগুলোর কাজ হচ্ছে ডিফারেন্ট কম্পিউটার গুলোকে বা ডিফারেন্ট কম্পিউটারের ভিতরে ইনফরমেশন ট্রান্সফার করতে হেল্প করা, যেটা ফ্যাসিলিটেট করতেছে কি, যে কানেকশন বিটুইন ইন্ডিভিজুয়াল কম্পিউটার অ্যান্ড বিটুইন গ্রুপস অফ কম্পিউটার। তার মানে মেইনলি আমাকে যখন অনেকগুলো কম্পিউটার ডিভাইস থাকবে এবং এই একটা কম্পিউটার ডিভাইস থেকে আরেকটা কম্পিউটার ডিভাইসকে আমরা যখন কোনো একটা ইনফরমেশন শেয়ার করব বা এক্সচেঞ্জ করব, তখনই আমাকে আসলে এই টাইপের হার্ডওয়্যার গুলো লাগবে। তাহলে আমার বাসায় যদি দুইটা কম্পিউটার থাকে এবং এই দুইটা কম্পিউটারে যদি আমরা কোনো কিছু ট্রান্সফার করতে চাই, তাহলে অবশ্যই দুইটার ভিতরে একটা কানেকশন থাকতে হবে। হতে পারে সেটা ল্যানের মাধ্যমে কানেকশন হতে পারে, ল্যান কার্ডের মাধ্যমে আমি কি করলাম, এই কম্পিউটার থেকে একটা কেবল নিয়ে এই কম্পিউটারে লাগাই দিলাম। ফলে কি হচ্ছে, এই কম্পিউটার থেকে কোনো ফাইল আমি এই কম্পিউটারে পাঠাতে পারি, আবার এই কম্পিউটার থেকে ফাইল এখানে পাঠাতে পারি। তাহলে সেই রেসপেক্টে এই যে ল্যান কার্ড ইউজ করলাম আমরা, এই যে ক্যাবেল ইউজ করলাম, এগুলোকে আমরা বলতেছি কমিউনিকেশন হার্ডওয়্যার। ল্যান কার্ড একটা কমিউনিকেশন হার্ডওয়্যার, ক্যাবেলটা একটা কমিউনিকেশন হার্ডওয়্যার, ওয়াইফাই এর ক্ষেত্রে কি রাউটার যেটা ইউজ করে একটা কমিউনিকেশন হার্ডওয়্যার। তার মানে যার কাজ হচ্ছে আমাকে এই ডিফারেন্ট ডিভাইস গুলোর ভিতরে কানেকশন তৈরি করে দেওয়া এবং আমার এই যে কমিউনিকেশনে হেল্প করা, ব্যাপারটা এটুকুই। তাহলে আমরা এখানে মোডেম, আমরা রাউটার, সুইচ, হাব, নেটওয়ার্কের অনেক ডিভাইস আছে, সবগুলোকে আমরা বলতে পারি কমিউনিকেশন হার্ডওয়্যার, যার মেইন পারপাস হচ্ছে কমিউনিকেশনে হেল্প করা। মোবাইলের ক্ষেত্রে আমরা যখন দেখি যে অনেক টাওয়ার থাকে, টাওয়ারের যে ডিভাইস গুলো ইউজ করে, রিপিটার ইউজ করে, ডিফারেন্ট টাইপ অফ, এইগুলোই হচ্ছে আমাদের কমিউনিকেশন হার্ডওয়্যার, যেগুলো দিয়ে আমাদের এই যে নেটওয়ার্কটাকে সে ফ্যাসিলিটেট করতেছে, আমাকে হয়তো ডিফারেন্ট ডিভাইসের সাথে কমিউনিকেট করতে হেল্প করতেছে। ওকে, এই ছিল আমাদের আজকের টপিক যেটা আমরা আলোচনা করলাম, হার্ডওয়্যার এবং নিয়ে কথা বললাম আমরা, আউটপুট এবং কমিউনিকেশন নিয়ে। যারা আমার সাথে আছেন এখনো, একটু বলেন তো যে কোনো কোশ্চেন আছে কিনা আপনাদের শুধু না আছেন স্যার, কোনো আমাকে? কোশ্চেন নেই।